শুভ সন্ধ্যা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল। তো আমরা আজকে আমাদের ডক্টর চিরঞ্জীব মন্ডল তার ক্লাস ছিল। যেহেতু তিনি মানে পূজা সংক্রান্ত বা তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যস্ত আছেন, তো সেই কারণে আমরা আপনাদেরকে চিন্তা করছি, আমাদের মডারেটর গ্রুপ থেকে আমরা চিন্তা করছি যে আজকে আমরা একটা আড্ডা দিব আপনাদের সাথে। আড্ডাটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথিক আড্ডা। তা সামনাসামনি দিতে পারলে খুব ভালো লাগতো। তো আমরা যেহেতু আছি, ভার্চুয়ালি আছি, আমরা প্রত্যেকে সামনাসামনি আছি বলে বিবেচনা করবো এবং সেভাবে আমরা আড্ডায় সামিল হব। তো আমাদের আড্ডার বিষয়বস্তু হচ্ছে যে রিয়েল হোমিওপ্যাথি, এবং এই প্যাথিতে আহ আপনাদের কার কি মানে আলোচনা আছে, আপনারা কে মনে করছেন যে এই ব্যাপারে আপনি নিজে কিছু কথা বলতে চান, আপনার মনে হচ্ছে ব্যাপারটা এরকম হলে ভালো হতো, ব্যাপারটা অন্যরকম হলে ভালো হতো, অথবা আপনি যদি মনে করেন যে এই বিষয়টি নিয়ে আমার একটু জানা বোঝা দরকার, হয়তো কোনো জায়গায় কনফিউশন আছে। আমাদের মডারেটররা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়েছেন, সেই ক্লাস থেকেও যদি কোনো বিষয় আপনাদের জানার বিষয় থাকে আপনারা প্রশ্ন করবেন। আহ আপনারা আমাদের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের ভিতরেও যদি কেউ মনে করেন যে প্রশ্নের উত্তরটা আমি দিব, তা আপনার হ্যান্ড রেজ করবেন, আমরা তাকে সুযোগ দেবো তিনি উত্তর দেওয়ার জন্য। এইটা থাকা ভালো এই কারণে যে আপনারা যদি নিজেরা নিজেদের মতো করে প্রশ্ন এবং উত্তর করেন, এবং সেই ক্ষেত্রে হবে কি যে আমরা আহ, ওখানে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, তাই দেখা গেল যে আমরা কিছু কারেকশন মূলক কথাবার্তা বললাম, আপনার বিষয়টা সমৃদ্ধ হলেন। আর আমাদের সুবিধা হচ্ছে যে আমরাও বুঝতে পারতেছি যে আপনারা আমাদের এই আমাদের যে পাঠ্যক্রমটা কিভাবে আপনারা গ্রহণ করতেন, সেটাও আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো ডাক্তার আবু, আপনি আগে প্রথম হ্যান্ড রেজ করছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার আসসালামু আলাইকুম ভাই। বলেন। হ্যাঁ, আপনারা যদি যার যার ভিডিও অন করে কথা বলেন আমরা খুশি হবো। আড্ডায় যদি চেহারা দেখা যায় সুবিধা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ভিডিও অন করা যাবে না? চিকিৎসা কিভাবে শুরু করতে পারি এটা জানতে চাচ্ছিলাম আর কি। চর্মরোগের চিকিৎসা কিভাবে শুরু করতে পারেন, আপনার প্রশ্ন তো তাই নাকি? জি স্যার। চর্মরোগের চিকিৎসা কিভাবে শুরু করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন কেউ একজনকে এই ব্যাপারে উত্তর দিতে চান, দিলে হ্যান্ড রেজ করেন। ডক্টর আবু প্রশ্ন করেছেন চর্মরোগের চিকিৎসা কিভাবে শুরু করা উচিত। যে কোনো একজন হ্যান্ড রেজ করে বলেন। হ্যাঁ, মুজিবুল হক, আপনি বলেন চর্মরোগের চিকিৎসা কিভাবে শুরু করা উচিত। জি স্যার, আমরা তো রেজাল্ট অফ ডিজিজ কোনো চিকিৎসাই করি না। ঠিক আছে, কিন্তু সে তো আসছে চর্মরোগ নিয়ে, তা আপনি তারা কিভাবে শুরু করবেন সেটা বলেন। এটা আমি বলতে পারবো না স্যার, আমি তো এই কথাটা বলার জন্য করছি যে আমরা যে আপনার রেজাল্ট অফ ডিজিজ কোনো চিকিৎসা করি না, এটা বলার জন্য ঠিক আছে, যারা আসে তারা কি নিয়ে আসে? রেজাল্ট অফ ডিজিজ ছাড়া লোকজন আসে আপনার কাছে? না না না। তাহলে তার চিকিৎসা করবেন না। আপনি যখন কেউ এসে যদি বলে যে আমার এই চর্মরোগ নিয়ে আসি, একটু চিকিৎসা করে দেন, আপনি বলবেন যে আপনি চিকিৎসা করি না, চলে যান ভাই, অন্য জায়গায় যান, তাই বলবেন আপনি? না না না, এটা বলতে পারবো না স্যার। তাহলে তার কিভাবে চিকিৎসা করবেন সেটা বলেন। না স্যার, এটা পারি না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সরল স্বীকারোক্তি। সুজন মার্মা, বলেন কিভাবে চিকিৎসা করবেন। স্যার, এখন রোগী যে কোনো রোগ নিয়েই আসুক না কেন, হয়তো চর্মরোগ নিয়ে আসছে বা আইদার আনাদার রোগ নিয়ে আসছে, আমাকে তার ফিলোসফি নিতে হবে, আমাকে কেস টেকিং করতে হবে করে এখন আমাকে দেখতে হবে যে এখন ওর কোন কন্ডিশনে আছে, তারপরে তার উপর বেস করে আমাকে যেটা প্রথম সার্কেলে যেটা আসতেছে মেডিসিন, আমাকে তা প্রয়োগ করে সেকেন্ড সার্কেল আমাকে নির্ণয় করতে হবে, সেভাবে আমাকে আগাইতে হবে স্যার। প্রথম সাইকেল আপনি কোন কোন সাইডটা বেশি গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করবেন?
প্রথম সাইডটা আমি দেখবো ও হচ্ছে খুব একুট ইয়া নিয়ে আছে, না হচ্ছে স্যার তেমন একুট নেই। আমি এটা প্রথমে দেখবো স্যার। যদি মনে আচ্ছা করেন একুট বা হরিবোলিটি থাকে তাহলে তো আমি হাইড্রো দিয়ে শুরু করব, আর না হলে আমি সিবি দিয়ে শুরু করব, যেটুকু একটু জানছি এই স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসাদুদ্দিন স্যার কি বলবেন নাকি? আর কেউ বলবেন ব্যাপারটা? আসসালামু আলাইকুম স্যার। ডক্টর মর্জিনা বলেন। চর্মরোগ নিয়ে এসছে একটা রোগী, আপনি কিভাবে চিকিৎসা শুরু করবেন? স্যার প্রথমে তার যে প্রথম সমস্যাগুলো দেখার পরে তার ফিলিংস, থট, অ্যাক্টিভিটি গুলো দেখে প্রথমে আমাদেরকে আগাইতে হবে। এরপরে তার আস্তে আস্তে কেস টেকিং, সাজেন কমপ্লেন দেখে তার ফিলিংস, থট, অ্যাক্টিভিটি এগুলো দেখে করতে হবে। তার তো চর্মরোগটা তার কোন কন্ডিশনে আছে, এটার জন্য তার কি কি সমস্যা হইতেছে এগুলো দেখে আগাইতে হবে। জি, থ্যাংক ইউ। আসাদুদ্দিন স্যার, আপনার বক্তব্য বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, প্রথমে আমরা ওই যে আপনি স্যার নতুন ভাবনা দিয়েছেন, 6 সাইকেলের নতুন ভাবনা। আমরা তো আসলে প্রথমে প্রেজেন্ট কমপ্লেন গুলা দেখবো, ওগুলা অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী এপিসি কেস টেকিং যেটা করতে হয় সেটাই করব। এখন নতুন ভাবনা ওই যে প্রথম সাইকেলে যে না, আমরা যে অবস্টাকল রিমুভাল মেডিসিন আমরা প্রথমে হাইড্রোপোভিনাম অরিজিন কিনা দেখবো, কার্বোভ্যাক্স অরিজিন কিনা দেখবো, অথবা কার্সিনোসিন অথবা ক্যান্সার অরিজিনাল কিনা দেখবো, এবং আরো অন্য কোনো প্রিডমিনেন্ট কোনো সিমটম বাধা আছে কিনা সেটাও আমরা দেখতে পারি। যেমন একসময় আমরা শুনছিলাম ড্রসারা দিয়েও এটা অবস্টাকল মেডিসিনটা এখানে রিমুভ করা হয়েছিল। তো আমরা সেইভাবে ফলো করব। এরপর আমরা পিলার সাজাবো সেকেন্ড সাইকেলে কি হয়। তো যেহেতু এটা চর্মরোগ, তাহলে এখানে হয়তো কাপিং এর প্রয়োজন হতে পারে। আমরা এটা ওনার ইয়াটা দেখে, স্টামিনাটা দেখে, শরীরের গঠন দেখে, ইয়াটা মেজাজ মর্জি দেখে আমরা এটা কাপিং করা হতে পারে, অথবা আমরা নিম্ন পোটেন্সি থেকে আরম্ভ করতে পারি। সংক্ষেপে এটা এইরকমই করা উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় একটা প্যাকেজ বক্তব্যই আমাদের আসাদুদ্দিন স্যার দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে মুজিবুল হক সাহেব যে কথাটা বলছিলেন যে আমরা রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করি না। হ্যাঁ, আমরা রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করি না, কিন্তু রেজাল্ট অফ ডিজিজ নিয়েই মানুষ আমাদের সামনে আসে। আর সেই কারণে হচ্ছে যে সেই রেজাল্ট অফ ডিজিজে আক্রান্ত মানুষদেরকেই মূলত আমরা চিকিৎসা করার সুযোগ পাই। আর সেই চিকিৎসার সুযোগ পেলে আমাদের চেম্বারটা ভালো থাকে, আমাদের পকেটটাও ভালো থাকে, সংসারটাও ভালো থাকে। ফলে আমরা রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করি না, এই কমন ডায়লগ দিয়ে আপনার মূল কথাকে অস্বীকার করা যাবে না, মূল প্রচেষ্টাকে অন্যদিকে নিয়ে যাওয়া যাবে না। আমাদের আসাদুদ্দিন স্যার যেটা বলছেন যে উনি চর্মরোগ নিয়েই আসুক, ক্যান্সার নিয়েই আসুক, আর যেই রোগ নিয়েই আসুক না কেন, আমাদের প্রসিডিউর ট্যাগ, মুজিবুল হক সাহেবের কথার মূল কথা যেটা, সেটা হচ্ছে প্রসিডিউর ট্যাগ। ও যে প্যাথোলজি নিয়ে আসুক না কেন, আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা সেম। সেটা কোথায়? সেটা হচ্ছে যে আমার কাছে যখন আসবে তখন আমি প্রথমে তার কেস টেকিং করবো, এবিসি কেস টেকিং করবো। এবিসি কেস টেকিং এর ক্ষেত্রে এই পার্টে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের আপনার প্রেজেন্ট কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, তারপর হচ্ছে যে আপনার পাস্ট হিস্ট্রি, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে হচ্ছে যে আমাদের ফিলোসফি অফ লাইফ, যে সি পার্টে যেটা ফিলোসফি অফ লাইফ। এখন প্রেজেন্ট কমপ্লেনের ভিতরে যেটা মর্জিনা যে কথাটা বললো সেটা হচ্ছে যে প্রেজেন্ট কমপ্লেনে যখন আমরা তাদেরকে তথ্যগুলো নিব, তখন আমরা ফিলিংস, থট, অ্যাক্টিভিটি এই তথ্যটা খুব গভীরভাবে জেনে নেব। এবং সেই সাথে যদি আমরা অবজারভেশনের যে 5 পয়েন্ট, টেম্পারমেন্টের 5 পয়েন্ট, ঘুম, খাওয়া, পায়খানা, মেজাজ, ভাবনা, চিন্তা, এইটাও আমরা নিয়ে নেব। নিয়ে এইবার ফাইনালি কি আমার অ্যানামনেসিস করার সময়
আমি কি গুরুত্ব দেব? অ্যানামনেসিস করার সময় আমি সবচাইতে বেশি গুরুত্ব দিব হচ্ছে তার পাস হিস্ট্রি। অ্যানামনেসিসের সময় সবচেয়ে কি গুরুত্ব দেব? পাস হিস্ট্রি। কারণ পাস হিস্ট্রি মানে গো ব্যাক। কেন্ট স্যার গো ব্যাকে যেতে বলছিলেন 95 নম্বর সূত্রে। হ্যানিম্যান স্যারও পিছনে যে লং টার্মস বিফোর যে সাফারিং এইগুলাকে আমাদের বিশ্লেষণ করতে বলছেন, দেখতে বলছেন। তাহলে আমরা পাস হিস্ট্রিকে সবচেয়ে গুরুত্ব দেব। পাস হিস্ট্রিতে গুরুত্ব দিয়ে আমরা কি দেখতে যাব? সেটা হচ্ছে আমাদের একটা আইডিওলজিক্যাল থিম, যেটা রিয়েল হোমিওপ্যাথির আইডিওলজিক্যাল যে থিম, যেটা অ্যাজ পার অর্গানন, সেটা হচ্ছে যে আমাদের সবসময় অবস্টাকলকে আগে বিবেচনা করতে হবে, যে এই মানুষের ভিতরে কি অবস্টাকল আছে, সেই অবস্টাকল গুলোকে আগে রিমুভ করতে হবে। তা অবস্টাকল রিমুভ করার জন্য আমরা কি মনে করি যে প্রথমত 3টা সেক্টর খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সে আইদার পিআরএস অরিজিন অর পিটিএস অরিজিন অর হচ্ছে সে পিসিএস অরিজিন। পিসিএস মিনস পোস্ট ক্যান্সারাস সিনড্রোম। এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ। সেই সাথে আরো অ্যাডিশনালি 2টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হচ্ছে যে আপনার সাইকোসিস ফ্রন্ট, আর একটা হচ্ছে যে সিফিলিস ফ্রন্ট। এই 5টা জিনিস গুরুত্ব দিয়ে যদি আমরা দেখি যে সবচাইতে প্রিডমিনেন্ট কোন পর্যায়ে আছে, কোনটা সবচাইতে প্রকট এই মানুষের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা যদি পিআরএস যদি আমরা প্রকট পাই, মানে সেটা অরিজিন এবং প্রকট যদি পাই, তাহলে আমাদের ট্রিটমেন্ট শুরু হবে হাইড্রোফোবিনাম দিয়ে। আর যদি আমরা পিটিএসটাকে বেশি অধিকতর প্রকট পাই, তাহলে আমাদের যে চিকিৎসা শুরু হবে কার্বোভেজ দিয়ে। আমরা যদি দেখি যে না, তার ভিতরে আপনার হচ্ছে যে পোস্ট ক্যান্সারাস সিনড্রোমটা খুব প্রকট, তাহলে আমাদের শুরু হবে কার্সিনোসিন দিয়ে। যদি আমরা দেখি যে না, এই 3টার থেকে সবচেয়ে বেশি প্রকট হচ্ছে সিফিলিস ফ্রন্ট, তাহলে আমাদের শুরু হবে হচ্ছে সিফিলিনাম দিয়ে। যদি দেখি যে না, এই 4টার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাইকোসিস ফ্রন্ট, তাহলে আমাদের চিকিৎসা শুরু হবে থুজা অক্সিডেন্টালিস দিয়ে। এখন আসি আবু ভাইয়ের সেই প্রশ্ন যে চর্মরোগের রোগী আসলে কি করব। মুজিবুল হক সাহেব বলছিলেন যে আমরা তো রেজাল্ট অফ ডিজিজ ট্রিটমেন্ট করি না। এই আমরা যখন মেডিসিন ফাইনাল করে ফেললাম, তখন আসলো রেজাল্ট অফ ডিজিজ। রেজাল্ট অফ ডিজিজটা কি? যেটা আমাদের আসাবউদ্দিন স্যার অত্যন্ত চমৎকার বলছেন, যেহেতু সে চর্মরোগ নিয়ে আসছে, অর্থাৎ পটেন্সিটা নিম্নক্রম হতে হবে। আমার সেই ওই যে আমি 5টা মেডিসিনের কথা বলছি, হাইড্রোফোবিনাম হতে পারে, পিটিএস হতে পারে, পিআরএস হতে পারে। মানে পিআরএস হলে হাইড্রোফোবিনাম, পিটিএস হলে কার্বোভেজ, তারপরে পিসিএস হলে হচ্ছে যে কার্সিনোসিন, আর যদি থুজা মানে সাইকোসিস ফ্রন্ট হয় তাহলে থুজা, সিফিলিস ফ্রন্ট হলে সিফিলিনাম। 5টার যে মেডিসিনের অবস্টাকল হিসাবে সবচাইতে প্রকট মনে হয়, দেখা গেলো 5টাই আছে। আমরা রুগী আসলো, এমন একটা রুগী আসলো তার 5টাই আছে, তাহলে তার ভিতরে সবচেয়ে যেটা প্রকট সেটা দিয়ে আগে আমাকে শুরু করতে হবে। সেটা 5টা মেডিসিনের যেটাই আসে, ওষুধ ফাইনাল হলো। এইবার আমি যখন আসাবউদ্দিন স্যার যেটা বললেন যে ওই মানুষের যদি চর্মরোগ নিয়ে আসছে, চর্মরোগ যদি নিয়ে এসে থাকে, তাহলে আমার মেডিসিন কিছু পটেন্সি কি করতে হবে? পটেন্সি হতে হবে নিম্নক্রমের পটেন্সিতে শুরু করতে হবে। সেটা 1 দিয়ে শুরু করলে বেটার হয়, বা আমি যদি 1 না থাকে তা 2 দিয়ে শুরু করতে পারি, বড় জোর আমি 3 দিয়ে শুরু করতে পারি, এর বেশি যাওয়া যাবে। 1 to 3 মধ্যে আমাকে শুরু করতে হবে। এবং সেই ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আসাদুদ্দিন স্যার মার্ক করছেন, যে তার কাপিং করে দিতে হবে। ওই মানুষটার মানে প্রবণতা চিন্তা করতে হবে, যে মানুষটার সাথে আলাপ ব্যবহার করে বলতে হবে যে এই যে আচ্ছা, মানুষ যদি হঠাৎ করে উল্টাপাল্টা কথা বলে, আপনার রাগ বিরাগ কেমন হয়? যে আমরা ওই যে ভাবনা চিন্তা রাগ এগুলো শুনতেছি না, তখন সে যদি বলে যে না, কারো কোনো কথাই আমার সহ্য হয় না, কারো কোনো কথাই আমার সহ্য হয় না। আর আমাদের যশোরে একটা ভাষায় ব্যবহার করে, আপনাদের কে কোথায় কি করে জানি না, তো জানেন ডাক্তার সাহেব, আমার এই অশাইলে কথা ভাল লাগে না, অশাইলে কথা ভাল লাগে না। এখন তার কাছে অশাইলে কথা মানে কি? তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বললে তার খুব রিয়াকশন হয়। তা আপনি কি করেন? হ্যাঁ, আমি খুব রিয়াক্ট করি। অথবা না, আমি রিয়াক্ট করি না, কিন্তু ওই জিনিসটা আমার মাথায় পাকাতেই থাকে, আমি সহজে সেটা বলতে পারি না, আমার 1-2 দিন শরীরটা খুব খারাপ থাকে। তার মানে হচ্ছে যে এই মানুষটার সংবেদনশীলতা খুব হাই, তাই না? এটার ইডিওসিনক্রেসি লেভেলটা খুব হাই। অথবা আমরা যেটা বলি যে সে আপনার ওভার সেন্সিটিভ, এরকম বিভিন্ন উদাহরণ দিয়ে বলা যায় ওভার সেন্সিটিভ। অথবা এসে বলতে পারে, জানেন আমি ওই সেই অ্যালার্জির দোষ আছে,
বেগুন খাওয়া তো দূরের কথা, বেগুন যদি চোখে দেখি তা আমার অমনি সঙ্গে সঙ্গে গা কিরবিট করে ওঠে। তার মানে কি মানুষ ওভার সেন্সিটিভ। তাহলে ওভার সেন্সিটিভ এর মাপতে হবে যে এইটা কি আসলে আমার 4 কাপিং দিলে কি বেটার হবে, না 2 কাপিং দিলে বেটার হবে, না 5 কাপিং দিলে বেটার হবে, না আরো বেশি দিতে হবে। এইটা আপনাকে কিন্তু আপনার 6 সেন্স থেকে বুঝে নিতে হবে, সেইভাবে কাপিং করে তার মেডিসিনটা দিতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার আমাদের সুজন মার্মা এই কথাটা ইঙ্গিত করছে, সেটা হচ্ছে যে ওইটা অ্যাকিউট কিনা। আমার মনে হয় অ্যাকিউট বলতে বুঝাইছে যে হরিবল না। চর্মরোগের অ্যাকিউট আর ক্ষেত্রে যেটা বিবেচনার বিষয় দুইটা, একটা হচ্ছে যে এটা কি প্রাইমারি সিমটম নিয়ে আসছে, অর্থাৎ যে চর্মরোগ নিয়ে আসছে এটা কি সোরার প্রাইমারি সিমটম নিয়ে আসছে, না এইটা সোরার হচ্ছে যে সেকেন্ডারি সিমটম নিয়ে আসছে। যদি প্রাইমারি সিমটম নিয়ে আসে তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউর একরকম, আর যদি সেকেন্ডারি সিমটম নিয়ে আসে তাহলে ট্রিটমেন্ট প্রসিডিউর আরেক রকম। প্রাইমারি সিমটমটা কি, সেটা হচ্ছে যে তাকে স্কাইবিতে একটা সংক্রমণ করছে এবং সেটাতে স্কাবেজ হয়েছে। স্কাবেজ মানে একটা কুন্ডু হয়েছে, অর্থাৎ মানে পুষবটি হয়েছে, পুষবটি হয়ে সেটা হচ্ছে যে আপনার পরবর্তীতে পাঁচটায় রূপ নিছে। এইটা হচ্ছে প্রাইমারি সিমটম। এই প্রাইমারি যদি সিমটম হয় আমি নিম্নক্রম দিয়ে শুরু করব, কিন্তু এইটার মাত্রা হবে খুব ঘন ঘন, এটার মাত্রা হবে খুব ঘন ঘন। কেননা হ্যানিম্যান স্যার 163 একমাত্র ফুটনোট, সেইখানে উনি বলে গেছেন যে যদি কিনা প্রাইমারি সিমটমের কোন রোগী আসে, সোরা সিফিলিস সাইকোসিস কোন প্রাইমারি সিমটমের রোগী আসে, তাহলে তার মাত্রাটা ঘন হতে হবে, বেশি হতে হবে, মানে খুব ঘন ঘন হতে হবে, মানে বৃহত্তর মাত্রা হতে হবে। বৃহত্তর মাত্রা মিনস আপনি এমনিতে 1 মুটকি খাওয়াচ্ছেন, তখন হয়তো আপনি 2 মুটকি 3 মুটকি খাওয়াইতে পারেন। আবার সে এখন তো ধরেন যে দিনে একবার দিচ্ছেন, তখন হয়তো আপনি দিনে 5 বার 7 বারও দিতে পারেন। সেটা হচ্ছে প্রাইমারি সিমটমের ক্ষেত্রে। প্রাইমারি সিমটম তো আমি বুঝাইলাম। প্রাইমারি সিমটমের নাম্বার 1 হচ্ছে যদি সেটা সোরা হয় তাহলে কুন্ডু হবে, মানে পুষবুটি হবে, একটা মানে চামড়ার উপরে ছোট্ট একটা ফোড়া মতো হয়, ফোড়া মতো একটা পুজ হয়, মাথায় একটু কালো ভাব থাকে, পরে একটু চুল করে ফেটে যায়, ফেটে যায় পুজ চারিদিকে ছড়ায় পড়ে এবং একটা বিরাট পাঁচটায় রূপ নেয়। এটা হচ্ছে সোরার প্রাইমারি সিমটম। আবার সিফিলিসের প্রাইমারি সিমটম কি, সিফিলিসের প্রাইমারি সিমটম হচ্ছে লিঙ্গমুন্ডুর উপরে আপনার একটা হবে, ওই যে কি বলে স্যাঙ্কার হবে। অথবা আপনার হচ্ছে যে গনোরিয়ার প্রাইমারি সিমটম কি, সেটা হচ্ছে যে যৌনাঙ্গে তার হচ্ছে যে বড় আঁচিল হতে পারে, অথবা তার গনোরিয়ার পুজ নিঃসরণ হতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি সিমটম। এই প্রাইমারি সিমটমের ক্ষেত্রে শুধুমাত্র মাত্রা বড় হবে। কে বলেছেন? হ্যানিম্যান স্যার বলেছেন। কোথায় বলেছেন? ফুটনোট 163। ফুটনোট 163 তে তিনি বলছেন এই মাত্রাটা বড় হবে, বড় দিতে হবে। আর যদি সেকেন্ডারি টার্সিয়ারি সিমটম নিয়ে যদি কেউ আসে, তাহলে কিন্তু আপনার ওই সেই সিঙ্গেল ডোজ, ঠিক আছে। আর চর্মরোগের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যত কম ওষুধ খাওয়াবেন রোগী তত ভালো থাকবে। যত কম ওষুধ খাওয়াবেন, একটা ডোজ দিলেন, ওই 3, 4টা 5টা কাপিং করে একটা ডোজ দিয়ে ফাইটম ধরাই দেবেন। ডোজ দিলেন একটা, ফাইটম ধরাই দিলেন, গেল তো না। চর্মরোগ সহজে যাবে না, আর রুগী তো যাবে যে আজকেও কালকেই চলে যাবে। চর্মরোগের অধিকাংশ কারণ হয় সোরা, অধিকাংশ কারণ থাকে সোরা। সিফিলিস সাইকোসিস থেকে চর্মরোগ হয়, টিউবারকুলার ডায়াথিসিস থেকে চর্মরোগ হয়, কিন্তু সেইখানে প্রভাবশালী অবস্থানে থাকে সোরা। আর সোরা মানে কি? সোরা মানে হচ্ছে আপনার চুলকানো। চুলকানো কি শরীর চুলকায়, মনেও চুলকায়। ও কত তাড়াতাড়ি ভালো হলে ভালো হয়, ভালো হলে ভালো হয়, সে একটা অস্থির থাকে, মানে চর্মরোগের ভিতরে একটা অস্থিরতা থাকে। সেই জন্য রুগীর যে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় কিন্তু খুব দ্রুত সে আরোগ্য চায়। আর আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে যদি বলেন হ্যাঁ 1-2 ব্যাপার, আমি তো রিয়েল হোমিওপ্যাথি করি, কোনো ব্যাপার না, 1-2 ব্যাপার, আপনার এটা সেরে যাবে, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাকে আপনি বুঝাবেন যে দেখেন উপরওয়ালার রহমত যে আপনার চর্মরোগ হয়েছে। কি বলেন? উপরওয়ালার রহমত মানে? হ্যাঁ উপরওয়ালার রহমত, উপরওয়ালার রহমত বলে আপনার চর্মরোগ হয়েছে। তো ও তো বুঝতে চাইবে না, তখন বলবে যে আমাকে একটু বুঝাই বলেন। তখন বলবেন যে আচ্ছা এই যে আপনার চামড়ার পরে যে মানে চর্মরোগটা হয়েছে, কল্পনা করেন তো এটা যদি আপনার লিভারের পরে হতো তাহলে কি অবস্থা হতো।
চামড়ার পরে হয়েছে তাও সহ্য করতে পারতেছে না। যদি এটা লিভারের পরে হতো, পুলিশ সর্বনাশ, তাই তো বিরাট খারাপ হয়ে যেত। আচ্ছা যদি আপনার হার্টের পরে হতো, যদি কিডনির পরে এই জিনিসটা হতো, তাহলে কি হতো? তখন কিন্তু চিন্তা করবে যে তাই তো এটা তো আসলে আমার বিষয়। কিন্তু আপনার এমন একটা জায়গা হয়েছে যেটা আপনি দেখতে পারতেছেন, তার চুলকাইতে পারতেছেন। আপনার লিভারের পরে হলে কি চুলকাইতে পারতেন? আপনার যদি কিডনির পরে হতো চুলকাইতে পারতেন, আপনি শর্টপট করতেন। কিন্তু আপনার চামড়ার পরে হয়েছে, আপনি চুলকাইতে পারতেছেন, এটা পরিচর্যা করতে পারতেছেন, ধোয়া মোছা করতে পারতেছেন, তাই না? এগুলো সবই করতে পারতেন। তাহলে এটা আল্লাহর রহমত না? হ্যাঁ রহমত। কিন্তু এই রহমত কিন্তু আপনার যদি বিপজ্জনক হয়ে যেতে পারে। কিরকম? আপনি যদি তাড়াহুড়া করে যদি এটা সারাতে চান, যদি মনে করেন না আমার 2, 5, 10 দিনের ভিতরে সারাতে হবে, তা সেটা সম্ভব। কি সম্ভব? আপনি বাজারে চলে যান, আপনি নিরোধ ঘোষের মলম কেনেন, অথবা কোনো মানে ওই যে বিভিন্ন রকম মলম পাওয়া যায়, তো গেলে দেখবেন দিয়ে দেবে, লাগাই দেবেন, দেখবেন যে ভালো হবে। খুব সুন্দরভাবে আপনার এটা ভালো হবে। ঠিক আছে? ভালো তো হবে, তার মানে কি ভালো হবে? সেটা হচ্ছে যে আপনার চামড়ার উপরটা যেটা দেখতে পাচ্ছেন এইটা ভালো হয়ে যাবে। কিন্তু ও কিন্তু আপনার ওই ভিতরে চলে যাবে, চামড়ার উপরের থেকে এটা ভিতরে চলে যাবে। ভিতরে যে আপনার লিভারের পরে ওই চর্মরোগটা হতে পারে, অথবা আপনার হচ্ছে যে ফুসফুসের পরে হতে পারে, অথবা আপনার কিডনির পরে হতে পারে, বা আপনার হার্টের পরে হতে পারে। ঠিক আছে? তাহলে আপনি বলেন এখন আপনি কি করবেন? আপনি কি দ্রুত এটা সারাবেন, না আপনার একটু সময় নিয়ে এই চামড়া জিনিস, বাইরের জিনিস বাইরের থেকে চলে যাবো, ভিতরে না যায়, কোনটা চান আপনি? তা বলতেছে, তখন হয়তো বলবে যে ও তো বুঝতে পারবে না, হয়তো কনফিউশনে থাকবে যে কি বলবে। তখন আপনি আরেকটা প্রাকৃতিক উদাহরণ দিতে পারেন, যে দেখেন আপনার বাড়ি কাজের লোক আছে না? হ্যাঁ কাজের লোক আছে। তা ও হচ্ছে যে ধরেন যে ঘর বাড়ি ঝাড় দিচ্ছে। এখন আপনি ঘরে এসে দেখলেন যে ঘর বাড়ি ঝাড় দিয়ে আপনার দরজার বাইরে আপনার ওই ময়লা টয়লা এনে রেখে দিচ্ছে। হ্যাঁ রেখে দিচ্ছে। এখন আপনি এসে বলবেন যে এই ঘরের ময়লা বাইরে কেন? ও শিগগিরই ঘরের ভিতরে ঢোকাও। আপনি কি তাই বলবেন? না তা বলবো কেন? কি বলবেন? যে না ওই ময়লা বাইরের ময়লা বাইরে চলে যায়। হ্যাঁ বাইরের ময়লা বাইরে চলে যেতেই বলবো, বাইরে ফেলে দিতে বলবো। তাহলে এখন আপনার ভিতরে যে ময়লা এটা কিন্তু বাইরে চলে আসছে। এখন আপনি এটা ভিতরে ঢুকাবেন, না বাইরের জিনিস বাইরে সরাই দেবেন? তখন না বাইরেতে বিদায় করুন। বাইরেতে বিদায় করলে কিন্তু একটু সময় লাগবে, চুলকানিতেও কষ্ট হবে, কিন্তু একটু সময় লাগবে। ঘটনা আছে যে সৃষ্টিকর্তার এমন কোন রহমত নেই যেটা আরামসে পাওয়া যায়। রহমত পাইতে গেলে একটু কষ্ট করতে হয়। এটা রহমত, আপনাকে একটু কষ্ট করতে হয়। আপনি কি ধৈর্য ধরবেন? তখন দেখবেন যে আপনার কথা একটা সময় যদি আপনি কনভিন্স করতে পারেন যে হ্যাঁ সে ধৈর্য ধরবে, তখন আপনি তার ওষুধ, তাকে চিকিৎসার জন্য নেন। নতুবা আপনার আমার যদি স্বল্প বুদ্ধি থাকে, আমি যদি কনফিডেন্স করতে না পারি, তাহলে তার ব্যাপারে আমার উদ্যোগী না হয় ভালো। গতকালকে না, আপনার গত শনিবারে যখন ক্লাস হচ্ছিল, সুনীলদার ক্লাসে একজন আমাদের প্রফেসর সাইফুল ইসলাম একটা প্রশ্ন করছিলেন যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি নিয়ে কথা বলতে বলছিলেন। আমি এতক্ষণ যেটা কথা বললাম না, এটাও কিন্তু সিবিটি। সিবিটি কি জিনিস? সেটা হচ্ছে যে ওই মানুষটার সিদ্ধান্ত পরিবর্তনে সাহায্য করা। একটা সিদ্ধান্ত নিয়ে আসছে কিন্তু রুগী আপনার কাছে, কি সিদ্ধান্ত নিয়ে আসছে? যে হোমিওপ্যাথির কাছে যাব, মানে একটা মানে আরো তো যাত্রার কাছে যায়নি, এটা রিয়েল হোমিওপ্যাথির কাছে দিচ্ছে। তার মানে এখন সবচেয়ে সেরা প্যাথি, হোমিওপ্যাথির ভিতরে সবচেয়ে বড় মাপের ডাক্তারদের কাছে আসছে। এমন একটা ওষুধ দেবে ফটাফট, মোটামুটি আপনার ফাটাফাটি কাণ্ড ঘটে যাবে, এবং আমার ওষুধ মানে রোগ টোগ চলে যাবে, আমি খুব সুন্দর হয়ে যাবো। এই সিদ্ধান্ত নিয়ে আসছে। এখন এই সিদ্ধান্তকে পরিবর্তন না করে যদি আপনি মেডিসিন দিতে চান, তাহলে বিপদে পড়বেন। আপনি আগে তার সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করেন। যদি তার সিদ্ধান্ত পরিবর্তন হয়, দেন আপনি ট্রিটমেন্ট শুরু করেন। আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তাহলে আপনি বলেন সরি, আসলে আমার এখানে আপনার সারতে একটু দেরি হবে, আপনার এই রোগটা সারতে একটু সময় নেবে, যথেষ্ট সময় নেবে। এখন আপনি যদি সময় আপনার না পান, আপনার যদি মনে করেন না আমার রাতারাতি সারাতে হবে, তাহলে ওই ক্ষতিগুলো হবে। সেই ক্ষতিগুলো যদি আপনি মনে করেন ভালো, তাহলে আপনি অন্য চিন্তা করেন। আমি আপনাদের রুগী আসে না আর খেদায় দেওয়ার কথা বলতেছি। আপনাদের কাছে মনে হতে পারে যে আজম ভাই এমন এমন বুদ্ধি দিচ্ছে যে আমার রুগী আসবে কি আর রুগী খেদাতে বলতেছে।
না, খেদালেও লাভ আছে, খেদালেও লাভ আছে। এই চর্মরোগ ওর ওর চুলকানিতে যখন বাড়াবাড়ি হবে তখন আপনারও চুলকাবে, আপনার আশেপাশের লোকেরও চুলকাবে, চুলকায় চুলকায় আপনার কিন্তু ওই ক্লিনিকের 12টা বাজায় দেবে, আপনার চেম্বারে 12টা বাজায় দেবে যদি তার সমস্যা হয়। অতএব এই রোগীগুলো খুব বুঝে শুনে আগাবে। সেই কারণে আমি মনে করি আসাদুদ্দিন স্যার যে প্যাকেজটা দিচ্ছেন অত্যন্ত চমৎকার প্যাকেজ। আপনি আগে এবিসি কেস্টিং করবেন, এবিসি কেস্টিং এর ভিতরে মর্যাদা যেটা বলছে আপনি ফিলিংস থট অ্যাক্টিভিটিকে সবচাইতে গুরুত্ব দিবেন। দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনি তার ওই যে অবস্ট্রাগলটাকে গুরুত্ব দিয়ে, অবস্ট্রাগল সাধারণত 5টা সেক্টর থেকে আসে, সেটা হচ্ছে যে আমাদের সাধারণত 3টা বেশি হয়, তারপরও 2টা আপনাকে বিবেচনা রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার পিআরএস, পিটিএস, পিসিএস, আর সেই সাথে অ্যাডিশনাল বিবেচনা যেটা সেটা হচ্ছে সিফিলিস ফ্রন্ট না সাইকোসিস ফ্রন্ট বিবেচনা করে যেইটা আসে সেইটাই আপনাকে প্রাধান্য দিতে হবে। আর যদি 5টাই আসে তাহলে 5টার ভিতরে যেটা আপনি সবচাইতে প্রবল মনে করবেন সেই মেডিসিনটা দিতে হবে। সেই মেডিসিনটা অবশ্যই আপনাকে নির্মক্রম দিয়ে শুরু করতে হবে এবং সেটা হচ্ছে যদি সেকেন্ডারি স্টেজের রোগী হয় তাহলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে কাপিং করতে হবে এবং একটা ডোজ দিয়ে আপনার যথেষ্ট পর্যবেক্ষণ করে করে আগাতে হবে, তার বেশিরভাগ আপনার দিতে হবে। এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হবে। চর্মরোগের চিকিৎসায় যত কম ওষুধ দেওয়া হয় রোগী তত তাড়াতাড়ি ভালো হবে, ঠিক আছে? এবং তার এই চিকিৎসাটা নেওয়ার আগে তাকে আমাকে সিবিটি করে নিতে হবে, অর্থাৎ তার সিদ্ধান্তের ব্যাপারে আমার অনুকূল সিদ্ধান্ত এনে নিতে হবে। আর যদি প্রাইমারি, যেটা সুজন শর্মা বলছিলেন মানমা, যে আমার যদি প্রাইমারি সিমটম থাকে, সোরা সিফিলিস সাইকোসিস প্রাইমারি সিমটম থাকে, সেই ক্ষেত্রে আমাকে মানে ঘন ঘন রিপিট ডোজ দিতে হবে এবং সেটা আমি ওই কাপিং করার দরকার নেই, ওই আপনার হচ্ছে যে মানে ডাইরেক্ট সরাসরি দিলেও আপনার কোনো সমস্যা নেই। আমার মনে হয় আপনাদের আমি উপস্থাপন করতে পারছি। ডক্টর আবু অবশ্য ধন্যবাদ দিয়ে আমাকে মেসেজ দিয়েছেন, অন্যরা যদি মনে করেন যে না কোথাও ঘাটতি আছে আপনারা বলতে পারেন। গোলাম মোস্তফা হ্যান্ড রেজ করছেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এই বিষয়টা নিয়ে আরেকটু জানার ছিল, সেটা হচ্ছে আমরা তো স্যার আমাদের স্লোগানটা হচ্ছে যে প্যাথি অর্গানন সম্মত নয় তা হোমিওপ্যাথি নয়, যা হোমিওপ্যাথি নয় তা রিয়েল হোমিওপ্যাথি নয়। তো স্যার এই ধারাবাহিকতা আমরা অর্গাননের একটা সূত্র মেবি অ্যাপারিজম 3, মানে রোগীকে স্বল্পতম সময়ে দ্রুততম গতিতে আমরা আরোগ্য করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে স্যার আমরা এরকম কোন পেশেন্ট ডিল করছে কিনা যেরকম খুব দ্রুত সময়ে দ্রুত সময়ে রিলিফ হয়েছে, এই বিষয়টা যদি আমাদের একটু শেয়ার করতে। সুনীল দা, মোস্তফা ভাইয়ের প্রশ্নের অ্যান্সারটা আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর সুনীল কুমার ঘোষ। আমি তো জাস্ট জয়েন করলাম, প্রশ্নটা জিজ্ঞাসা শুনতে পারি না ঠিক মতো। আমি এখানে চর্মরোগ নিয়ে প্রশ্ন হচ্ছিল, আমি বলছিলাম চর্মরোগ মানে সারাতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে, তাকে ধৈর্য ধরে আগাতে হবে। এখন গোলাম মুস্তফা বললেন যে অর্গানন যা সম্মত না তা হোমিওপ্যাথি না, যেহেতু অর্গাননের 2 নম্বর অ্যাপ্রোচে বলা হয়েছে স্বল্পতম সারাতে হবে, সেই ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা আছে? থ্যাংক ইউ স্যার। ওনার প্রশ্নটা কি স্বল্পতম সময়ে কিভাবে সারানো যায়? হ্যাঁ, অর্গাননের যেহেতু ওইটা আছে, স্বল্পতম আমরা কিভাবে সারাতে পারি, নিরুপদ্রবে কিভাবে চর্মরোগ সারাতে পারি, বা এরকম কোন নজির আছে কিনা? দেখেন, এখানে কিছু কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হয়। সব থেকে বড় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে ভোগকাল বলে একটা জিনিস থাকে। আপনার অনেক ক্ষমতা থাকতে পারে, অনেক অর্থ থাকতে পারে। যেখানে একটা বাচ্চা 10 মাসে জন্মগ্রহণ করবে, সে মায়ের পেটে বা মায়ের গর্ভে 10 মাস থাকবে, আপনার অর্থ এবং ক্ষমতার বলে আপনি তাকে 7 মাসে 6 মাসে আদেও হওয়াতে পারবেন না। অনুরূপ যাদের ক্রনিক স্কিন ডিজিজ আছে, যেমন একজিমা আছে, তারপরে আপনার ওই যে সেতি রোগ আছে, বা
আরো কিছু জটিল চর্মরোগ আছে যেটা আঙুলের মাথায় হয়, ওটাকেও একজিমা বলে, যেটা আঙুলের মাথা ফেটে ফেটে যায়, ওইটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়। এই সমস্ত চর্মরোগগুলো আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনাকে সময় দিতেই হবে। আপনি যদি প্রকৃতির নিয়মের লঙ্ঘন করেন বা তার বিপরীতে চলতে চান, সেটা একটা বিরূপ প্রতিক্রিয়া প্রকৃতি আপনার সাথে করবেই। এটা হচ্ছে প্রথম কথা। এবার হচ্ছে যে আমরা প্রসিডিউরটা কিভাবে মেনটেন করব। যদি চর্মরোগ ভীষণ আকারে রোগীকে কষ্ট দিতে থাকে, আর আমরা যদি তাকে অর্গানন বা হোমিওপ্যাথি ফিলোসফি বিভিন্ন এক্সাম্পল দিয়ে অনেক সময় নেওয়ার চেষ্টা করি, রোগী যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সময় রোগী কখনোই দিবে না। তো আমরা বিশেষত কিভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা মেনটেন করি, বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে আমরা শুরু করি নিম্ন শক্তি দিয়ে। আমার বেশিরভাগ রোগীগুলো যদি শুধু চর্মরোগ নিয়ে আসে, তাহলে আমি 0-3 পোটেন্সি দিয়েই শুরু করি। আর এই 0-3 পোটেন্সি মাত্র সিঙ্গেল ডোজ একবার দেওয়া হয়, দিয়ে রোগীর অ্যাক্টিভিটিসের উপরে লক্ষ্য রাখা হয়। তাতে কি হয় যে যদি রোগীর কষ্ট বেড়ে যায়, তখন আমরা 0-3 থেকে 1 বা 2-তে আসি। আর বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে রোগীকে কাপিং সিস্টেম আসতে হবে আপনাকে। সেটা হতে পারে 4th কাপিং, 8th কাপিং বা 10th কাপ, এভাবে করে আপনাকে কাপিং সিস্টেমের মাধ্যমে দিলে অ্যাগ্রাভেশনটা বিশেষভাবে আর দেখা যায় না। এবার যদি ওই রোগী আপনাকে আরোগ্যের দিকে বা উপশমের দিকে যায়, আপনার যদি সময় দেয়, তাহলে আপনি দীর্ঘদিন অপেক্ষা করেন। রোগীর সময় দেওয়া বলতে কি বোঝাচ্ছি, যে রোগী যদি তার কষ্টটা সহ্যের ভিতরে থাকে, তাহলে আপনাকে সময় দিতে হবে যে ঔষধ কতদিন কাজ করে। চর্মরোগের ক্ষেত্রে দীর্ঘদিন পরে পরে আপনার পোটেন্সি চেঞ্জ করার প্রয়োজন হয়। বিশেষ করে চর্মরোগের ক্ষেত্রে খাবার দাবারের একটু খেয়াল রাখতে হয়। সেটা কি, যে যে সমস্ত দ্রব্যগুলোর খাওয়ার পরে ওই ব্যক্তির চর্মরোগ বৃদ্ধি পায়, ওই সমস্ত খাদ্য খাবার থেকে আপাতত একটু বিরাম থাকতে হয়। আর কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে সে সব ধরনের খাদ্যই খাইতে পারে। তো আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিতে হবে। এতে চর্মরোগ আগে তো কোনো প্রোটোকল বলে দেওয়া যায় না যে আপনি এই পোটেন্সি দিয়ে শুরু করেন, এরপরে এটা দেন, সেটা করেন। সিচুয়েশন আমাদের রাস্তা দেখায়, আমরা শুধু সেই রাস্তাকে ফলো করে সেই রোগীর নির্দেশনা অনুযায়ী রাস্তা চলতে হয়। তো আপনারা যখন ট্রিটমেন্ট শুরু করবেন, তখন যে ক্রাইসিস অবস্থা উৎপন্ন হবে তার পরিপ্রেক্ষিতেই ডিসিশন নিতে হবে। আমি যেমন বললাম, বেড়ে গেলে আপনার নিম্ন শক্তিতে আসতে হবে, যদি না বাড়ে ওটাতেই যদি আপনার ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ চর্মরোগ তার কষ্ট যদি কমে আসে, তাহলে আপনি একটু অপেক্ষা করুন। যতদিন পর্যন্ত রোগীর ওই ওষুধ আপনাকে উপকার দিতে থাকে আপনি দিতে থাকেন। যখন একটু আবার বাড়ছে, আপনি ওই ওষুধটাই 10টা ঝাঁকি মারে আরেকবার দেন। আবার যতদিন সময় নাই আবার 10টা ঝাঁকি দিয়ে দেন। এভাবে যত সময় রোগী আপনার সময়, মানে ওষুধে আপনার উপকার দেবে, আপনি ওষুধটা ছাড়তে পারবেন না। বিশেষ করে ক্রনিক চর্মরোগের ক্ষেত্রে আপনার সময় দিতে হয়। আর যেগুলো অ্যাকুইট থাকে, এগুলো 1বার থেকে 2বার 3বার ওষুধ নিলেই আর দ্বিতীয়বার আসার আগে না। এবার দেখা যায় চর্মরোগের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় ওরা টিউবারকুলার ডায়াথিসিস প্রবণতা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময়, বিশেষ করে আপনারা হয়তো এই ক্লাসে তো আমি জয়েন করি না, অ্যাডমিনিস্ট্রেশনের উপরেও আমি এখানে কিভাবে আপনাদের মানে আমাদের বলা হয়েছে জানি না। আমি যেভাবে করে থাকি সেটা হচ্ছে হাইড্রোপ্রোপিনামের পরেই আমি কার্বোভেজ দিই, কার্বো অ্যানিমেলিস, তারপরে সরিনাম। এরপরে যদি রোগীর সেকেন্ড সাইকেল প্রয়োজন পড়ে, তাহলে সেকেন্ড সাইকেল বের করে দেওয়া হয়। আর যদি মনে করি যে না, এই রোগীর উপরে এই মায়াজমের প্রকোপটা খুব বেশি বেশি আছে, যেমন বললাম যে টিউবারকুলার ডায়াথিসিস হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম বা ড্রসেরা যে কোনো একটা মেডিসিন সিলেক্ট করি ওই রোগীর ধাতুগত প্রবণতার উপরে।
সেটা কি, ওর পায়খানার অবস্থা ছোটবেলা থেকে কেমন ছিল। যদি রোগীর ছোটবেলাতে খুব শক্ত পায়খানা হয় তাহলে আমরা টিউবারকুলিনাম দিই, আর যদি রোগীর স্বাভাবিক পায়খানা থাকে তাহলে ব্যাসিলিনাম দেওয়া হয়, আর যদি রোগীর তরল পায়খানার ধাতুগত দোষ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ড্রসেরার ডোজ দিই। এভাবে দেওয়ার পরে আমরা যখন সাইকেলগুলো মেনটেন করি চর্মরোগ ঠিক হয়ে যায়। তবে সব থেকে বড় কথা আমি এটাই বলতে চাই, আপনি ট্রিটমেন্ট প্রোটোকল যেভাবেই চালান ওটা রোগীর নির্দেশনা অনুযায়ী চলতে হয়। আমরা অগ্রিম কিছু যে শেখাই দেব বা বলে দেব আপনারা সেইটা ওইভাবে করেই সফলতা হবে এমন কোনো পদ্ধতি এখানে নাই। আপনারা শুরু করেন, যখন যেমন সমস্যা সৃষ্টি হয় আমাদের মডারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখেন, এরপরে আমাদের যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রাখেন। দেখবেন কয়েকটা কেস যখন আপনি বারবার করবেন ওটা আপনার নিয়ন্ত্রণে এসে যাবে। তো এরপরেও যদি আপনাদের আর কিছু জানা থাকে সেটা বলেন। আর সম্পর্ক হিসেবে যদি আমাদের স্যার কিছু বলতে চাই সেটা বলুক। আমি তো সাডেনলি মানে মোবাইল অন করার সাথে সাথে প্রশ্ন। না স্যার, আপনি চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। যে বলে সে চলতে চলতেও বলতে পারে, আর যে বলে না সে আরামসে বসেও বলতে পারে না। আপনি চলতে চলতে বলার মতো যোগ্যতা রাখেন। তো যাই হোক, আমার মনে হয় আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ আপনাদের চমৎকার একটা গাইডলাইন দিচ্ছেন। আমি জাস্ট দুইটা শব্দ এখানে যোগ করবো। একটা হচ্ছে যে আমাদের যে সমস্ত প্যাথোলজি নিয়ে আসে এই প্যাথোলজির ভিতরে এই দুইটা শব্দ পাওয়া যায় প্রায়, ডিসফাংশনিং আর ডিজেনারেশন। আপনার ডিসফাংশনিং হচ্ছে আপনার ফাংশন ঠিক মতো কাজ করছে না, মানে অর্গানের ফাংশনটা ঠিক মতো কাজ করছে না। আর ডিজেনারেশন মানে হচ্ছে যে ফাংশন ঠিক মতো কাজ করছেই না, উইথ তার হচ্ছে যে আপনার সারফেসে, ওই অর্গানের সারফেসের ভিতরে আপনার আপনার কি বলে আপনার আলসারেশন হচ্ছে, বা একটা ধ্বংসাত্মক কিছু হয়েছে, বা ক্ষতিকর কিছু হয়েছে। এখন যদি ডিসফাংশনিং হয়, শুধুমাত্র ডিসফাংশনিং, ডিজেনারেশন নাই, তাহলে তাদের কিন্তু আপনার আরোগ্য হতে বেশি সময় লাগে, বা তাদের আরাম বোধের জায়গায় যেতে কিন্তু বেশি সময় লাগে। কিন্তু যেখানে ডিজেনারেশন আছে, যেখানে ক্ষয় আছে, যেখানে ধ্বংস আছে। স্যার মাইক্রোফোন ওপেন থাকলে কথাগুলো ডাবিং হয়, বোঝা যায় না। সেটা তো আপনারা ঠিক করবেন, এটা তো আমি ঠিক করতে পারবো না। যার যার মাইক্রোফোন আছে সে মিউট করে রাখেন, তাহলে আমার কথা ডাবিং হবে না। আমি যদি মাইক্রোফোন অফ করে দিই আপনার কথাই তো শুনতে পারবেন। এখন ওই ডিজেনারেশনটা আপনার যদি থাকে আপনাকে সময় দিতে হবে, একদম সময় দিতে হবে। আর এইটা হচ্ছে যে কত দ্রুত আরোগ্য করবে এটা হচ্ছে যে রোগীদের চিন্তা, এই চিন্তাটা খুব স্বাভাবিক, কারণ সে তো কষ্ট ভোগ করতে চায় না। এখন অ্যাপারজন 2 আপনি কিভাবে চর্মরোগের ক্ষেত্রে প্রয়োগ করবেন সেটা হচ্ছে যে আপনি এমন কিছু ঘটায়েন না, অতি বুদ্ধি ঘটায় যে সেটা একটা ভয়াবহ রূপ নেয়। যেমন শওকত হুসাইন একটা লিখছেন, মেসেজ পাঠাইছেন, উচ্চ শক্তি প্রয়োগ করার পর পিছনের পুরনো দাঁত বের হলে এবং তাতে ব্যথা থাকলে তখন করণীয় কি? ব্যাপারটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যাদের হচ্ছে যে আপনার প্রিভিয়াসে চর্মরোগের ইতিহাস আছে, বা এটা আছেই, হয় আপনার আছে না আপনার মার আছে না আপনার বাপের আছে, কারো না কারো তো আছেই। আর দ্বিতীয় কথা, চর্মরোগ চাপা পড়েছে দেখেই তো সোরার আবিষ্কার হয়েছে বা সোরার উদ্ভব হয়েছে। তো ফলে আমাদের চর্মরোগের ইয়ে আছে। ফলে এখানে যে আপনি যদি উচ্চ শক্তি দিয়ে শুরু করেন অনেক সময় কিন্তু এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। পুরনো মানে যাদের যেটা মানে এজ হয়েছিল এক সময়, এটাকে আবার সাপ্রেস্ট করছে, তখন হায়ার পটেন্সি দিয়ে শুরু করলে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। সেই কারণে পুরনো দাঁত বেরোয় আসবে এবং তাতে প্রচন্ড ব্যথা হবে, নানা রকম ভোগাবে। এখন ডাক্তারের ভুলে কিন্তু এটা হয়েছে। ডাক্তার যাতে এই ধরনের ভুল না করে অ্যাপোরিজম 2 তে কিন্তু সেই সতর্কতা করা হয়েছে। অ্যাপোরিজম 2 মানে কিন্তু শুধু এই না যে একটা রোগীকে যত দ্রুত সারানো যায়, সবচেয়ে দ্রুত সারানোর যে পদ্ধতি হিসেবে 50 মিলিসিমেল মেডিসিন স্যার দিছেন, সেখানেও কিন্তু তিনি বলছেন যে যেটা
60 দিনে হয়তো সেটা হয়তো 30 দিনে সম্ভব, যেটাতে 120 দিনে হয়তো সেটা তো 60 দিনে সম্ভব। কিন্তু অ্যানিমেল স্যার নিজেও বলেননি যে একদম 2-5-4 দিনে বা 1-2 সপ্তাহের মধ্যে এগুলো ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। আর কেউ যদি কোনো নতুন প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করেন। কালাম দেওয়ান বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার চর্মরোগের চিকিৎসা করতে গিয়ে একটা বিপদে পড়ছিলাম, আপনাকে তখন স্মরণ করছিলাম, আপনি আমাকে সহযোগিতা করছিলেন। একটা বাচ্চার বয়স হইল গিয়া 6 বছর। তো বাচ্চার মা আসছে আমার কাছে বাচ্চাকে নিয়ে, যে আর ঠান্ডা কাশি এগুলা লেগেই থাকে, আর এই চর্মরোগ চুলকানি এগুলা আছে, প্রায় $1,02,000 খরচ হয়ে গেছে, কিন্তু এগুলা ওষুধ খাওয়াইলে কমে, মলম দিলে কমে, এরপরে আর আবার বন্ধ হয়ে গেলে যেই সেই। এখন এই হোমিওপ্যাথিতে নাকি আপনি চর্মরোগ বের করে তারপরে ওষুধ দেন, আপনি ওষুধ দিলে চর্মরোগ বের হয়, তারপরে ভালো হয়ে যায়। তখন আমি সেই মাকে বললাম, দেখুন আমি যদি আপনার বাচ্চার ট্রিটমেন্ট নেই তাহলে চর্মরোগ একটা সময় বের হবে, কিন্তু তখন প্রথম গালাগালি করবেন তো আপনি আমাকে। কয় না আমি করব না। আমি কই আপনি যদি না করেন আপনার হাজবেন্ড তো করবে। কয় আমার হাজবেন্ড বিদেশ থাকে। ওই মেয়ে রুগীটার মায়ের নাম ছিল ইতি। আমি বললাম, ইতি আপা আপনি না গালাগালি করলেও আপনার হাজবেন্ড আমাকে গালিগালাজ করবে। বলছে যে না, সে তো জানবেই না, সে তো বিদেশে থাকে, আমার এই মেয়েটাকে কিভাবে কি করবেন করেন। তখন আমি বললাম যে ওর 6 বছর যাবত এই চর্মরোগ, হাসি কাশি ঠান্ডা এগুলা 6 বছর যাবত ওকে ওষুধ খাওয়াইছেন, অ্যালোপ্যাথি, বিভিন্ন মলম, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ওষুধ খাওয়াইছেন, তাই না? কয় হ্যাঁ। প্রায় কত টাকা? কয় 2 লাখ টাকার উপরে গেছে গা। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 বছর যেহেতু ওর চিকিৎসা করছেন, তাহলে আমার কাছে কি 4 মাস চিকিৎসা করতে পারবেন? 4 থেকে 5 মাস। তখন বলছে 4 থেকে 5 মাস না, আমি ইচ্ছা করলে 1 বছর আপনার কাছে চিকিৎসা করতে পারবো। আমি কি এই কথাটা তাহলে আপনি একটু লিখে রাখেন, এই জায়গায় আগে লিখেন। আর আমি ওষুধ দিলে চর্মরোগটা বেরিয়ে আসবে, ওর স্কিনে ভাসবে। আর যদি ভাসে তাহলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন এবং কি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তখন বলছে ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ওই চর্মরোগটা বের করার জন্য আমি হাইড্রোফোবিনাম 06 দিয়ে স্যার স্টার্ট করছি, আপনিও জানেন। স্টার্ট করার পরে কিছুদিন পরে চর্মরোগ যা ছিল তারপরে আস্তে আস্তে বের হচ্ছে। বের হওয়ার পরে আমি বললাম, দেখুন আস্তে আস্তে কি বের করব না একটু জোরে বের করব? ওর মা বলতেছে আপনি যেভাবে পারেন চর্মরোগ বের করেন, যত সময় লাগুক। আপনার সাথে যে কথা হয়েছে সেই কথা কিন্তু আমি আপনাকে কোনোদিনও গালি দেব না, কোনোদিনও আপনাকে কিছু বলবো না। চর্মরোগের কন্ট্যাক্টটা এইভাবে করতে হয়। তখন ওই বাচ্চাকে আমি কাপিং ছাড়াই ওই 06 3 বার প্রসিডিউর মেনটেন করে 3 দিন পর পর এভাবে খাওয়াই। খাওয়ানোর পরে 09-এ যাই, 9-এ 1 ডোজ দিই স্যার। তারপরে আমি খবর নিলাম যে কি অবস্থা। হ্যাঁ অনেক বের হয়েছে চুলকায়, আর আপনি তো বলছেন গরম পানি দিয়ে 3 বার ধুইতে, ধুইয়া শুকনো নেকড়া দিয়ে পুষে দিতে। তখন শুকনো নেকড়া দিয়ে পুষে দিলে, গরম পানিতে ধুইলে তারপরেও না 2 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। তাহলে দিনে যদি 3 বার ধোয়া হয় তাহলে 6 ঘন্টা পর্যন্ত রিল্যাক্সে থাকে। তো রাত্রে একটু চুলকানি বাড়ে, সকালে বেলা আবার ই করে, এরকম করতে করতে পুরা শরীরেই একটা সময় বের হয়ে গেছে। আমি হাইড্রোফোবিনাম ঘুরিয়েছি, সুরিনাম ঘুরিয়েছি। শেষে আমি ওর মায়ের সাথে বললাম যে কি অবস্থা? কয় এখন মোটামুটি ভালোই বের হয়েছে ভাই, এখন কি একটু কমান যায় না? আমি বললাম তখন প্রায় 2.5 মাস 3 মাস হবে, এখন কি একটু কমান যায় না? আমি বললাম কেন? কয় এলাকার লোক আমারে বলতেছে তোর টাকা পয়সা নিয়ে কি তুই কবরে যাবি? তোর বাচ্চাটার কেয়ার কাছে চিকিৎসা করছ, কি চিকিৎসা করছ? এই যে বাচ্চাটা সারা শরীরে চর্মরোগ হয়ে গেছে, এইগুলা ঠিক করস না কেন? সে বলছে যে দেখুন আমার বাচ্চা চর্মরোগ হয়েছে আমি বুঝুম, আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেছি,
কিন্তু সে আগেই বলছে এগুলো বের হবে। আর ওর তো ঠান্ডা কাশি নেই, আমি আগেও বলছি ঠান্ডা কাশি গুলো কিন্তু চলে যাবে, বারবার গরম পানি খাওয়াবেন ওই যে ফাইটমের সাথে। তো শেষ সময় স্যার আমি ভুল করেই আমি কার্বোভেজ সিভি 1 ডোজ দিয়ে দিছিলাম। দিয়ে দেওয়ার পরে সকালে দিছি, বিকাল বেলায় প্রচন্ড আকারে বের হয়েছে। বের হওয়ার পরে স্যার আমি আপনাকে ফোন দিয়েছিলাম, ছবিও পাঠাইছিলাম। আপনি স্যার আমাকে বলছেন কি 01 দিয়ে টুপ করে বসে থাকো আর ফাইটন দিয়ে রাখো। আল্লাহর রহমতে 01 দিয়া টুপ করে বসে রয়েছি। 10-15 দিনের মধ্যে বাচ্চার মা কোনো ফোন দেয় নাই। আমি একটু ডরে ভয়ে ফোন দিছি, কি খবর? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগে চাইতে তো অনেক যে এগুলো বের হয়ে শুকিয়ে গেছে প্রায়। আমি বললাম ছবি তুললে পাঠান। আগের ছবি পরের ছবি স্যার আপনাকে আমি পাঠাইছি, ওই কেসটাও আমি সামনে ওপেন করব। এখন ওই বাচ্চা আল্লাহর রহমতে ঠান্ডা কাশি অ্যালার্জি কোন প্রকার চর্মরোগ কিচ্ছু নেই। বাচ্চার গায়ের রং কালো ছিল, একদম ফর্সা হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্যার। এটা আমি সামনে উপস্থাপন করব স্যার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। কালাম দেওয়ানের এই কেসটা অত্যন্ত সফল কেস ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও সিবি সম্ভবত সিএম দিছিলেন, তাই না কালাম? জি স্যার, জি স্যার, সিএমই দিছিলাম, তারপরে ফোন দিছিল। মানে ও আসলে মানে একটা পর্যায়ে এটা হয়ে যায় অনেক সময় আমাদের, যখন রোগীরা 2 মাস 2.5 মাস অপেক্ষা করার পরে যখন তাগাদা দেয় তখন ডাক্তাররাও একটু বেকায়দায় পড়ে যায়। তো কালামও সেই কায়দায় বেকায়দায় পড়ছিল দেখে ও সিএম দিছিল। সিএম দিয়ে কিন্তু আরো ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। তখন আমি ওকে বলছিলাম 01 দেন। 01 মানে কি, সেটাকে নিউট্রিলাইজ করছিল, অনেকটা নিউট্রিলাইজ করে চুপচাপ বসে থাকতে বলছিলাম। এবং ওই 01-এই কিন্তু তার একটা 10-15-20 দিনের ভিতরে একেবারে সুন্দর একটা চমৎকার জায়গায় চলে আসছে। কিন্তু আসলে কিন্তু ওই 01 ওই চমৎকার জায়গায় আনে নাই, আনছে হচ্ছে যে ওর যেটা সিস্টেমের ভিতরে যেটা বেরোনোর দরকার সেটা কিন্তু সবই বেরোইছে। জি স্যার, এইটাই হচ্ছে ব্যাপার, যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত থামবে না। এখন বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আপনার বাঁধ ভেঙে জোয়ারের ইসে ওই যে কি বলে আপনার বন্যা যেটা হয়, বাঁধ ভেঙে পানি চলে আসে, তখন কিন্তু ওই পানি আপনি আটকাতে পারবেন না। ওই তখন বাঁধ যদি ভেঙে যায় ওই বাঁধ কিন্তু জোড়া দেওয়ার চেষ্টা করতে পারবেন না। তখন যদি জোড়া দেন তো যা জোড়া দিতে যাবেন সেটাও ভাঙবে, বরং আরো চারিদিকে একটা কর্দমাক্ত পরিবেশ তৈরি হবে। সেই জন্য যখন আপনি বুঝতেছেন যে তার প্রভাবটা একদম বাঁধ ভাঙা প্রভাব, সেটা আপনার হাই পটেন্সি দেওয়ার কারণে হোক, লো পটেন্সি দেওয়ার কারণে, কোন পটেন্সিতে এই ঘটনা, হাই পটেন্সিতে সাধারণত বেশি ঘটে, কিন্তু লো পটেন্সি তো যে ঘটবে না এমন কিন্তু কোনো কথা নাই। লো পটেন্সি তো অনেক সময় ঘটতে পারে, তার সাসেপ্টিবিলিটি যদি বা ইডিওসিনক্রেসি যদি হাই থাকে তাহলে এটা কিন্তু ঘটতে পারে। তো সেটা ধরেন আপনার ঘটে গেল, তখন কোনো অবস্থাতে তাতে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। একদম মানে এটা মাথার মধ্যে রেখে দেবে যে ওই সময় কখনোই আপনি ভুলেও চিন্তা করবেন না যে না এ তো শর্টপট করছে, কিভাবে এর ঠান্ডা করা যায়, এর বাড়ির লোক কি এ রুগী তো আমার হাতছাড়া হয়ে যাবে। ভুলেও কিন্তু আপনি কোনো পটেন্সি দিবেন না। তখন আপনি হাইটমের নানা রকম টাল বাহানা করে আপনি সমাধান করার চেষ্টা করেন। তখন দরকার হলো যে ও যেটা বললো গরম পানি দিয়ে ধোয়া, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের বাইরে যে ফিজিক্যালি যে পরিচর্যার মাধ্যমে অনেকটা ভালো রাখা যায়, সুন্দর রাখা যায়, সেই দিকে নজর দেয়। কোনো ভুলেও কিন্তু তাকে কত তাড়াতাড়ি সারাবেন এই চিন্তা ভুলেও আনবেন না, আনলে কিন্তু বিপদে পড়বে। কেন ও তখন একটা জটিল অবস্থায় চলে যাবে। 2 বছর 2.5 বছরের ভিতরে কিন্তু চর্মরোগ আর যাবে মিনিমাম ধরে রাখেন। আপনি যদি আপনার ভুলে যদি একবার জটিল হয়ে যায়, আপনি 2-2.5 বছর এমনকি 3 বছরও লাগতে পারে, তার ভিতরে ততদিনও চর্মরোগ যাবেন। এতে নাম্বার 1। যিনি আমাকে 1 মিনিট, যিনি আমাকে প্রশ্ন করেছেন যে উচ্চ শক্তি দিয়ে পুরোনো দাঁত বেড়ে গেছে, এখন চুপচাপ বসে থাকা ছাড়া আপনার কোনো পথ নেই। জি কালাম দেন, বলেন। জি স্যার, ওই বাচ্চাটার মাকে আমি বলছিলাম যে 3 বার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার নেকটা দিয়ে পুছে তারপরে অরিজিনাল যে নারিকেল তেল এটা একটু দিয়ে দিবেন। সে বলল কি নারিকেল না, আমার কাছে বিদেশি অলিভ অয়েল আছে, অলিভ অয়েল। তো অলিভ অয়েল সে ব্যবহার করছে, তাতে নাকি অনেক ভালো লাগছে তার, ওই বাচ্চাটা ছটফট করেনি।
কিন্তু শেষে হ্যাঁ, মানে আপনি বাচ্চাটা নির্দোষ জিনিস আপনি দিতে পারেন, নির্দোষ দিতে পারেন, না নারকেল তেল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, ঠিক আছে। আপনার যাদের যে একজিমা টাইপের আছে, শুষ্ক একজিমা, তাদেরকে আপনি ভ্যাসলিন দিতে পারেন, জি জি, ঠিক আছে, এগুলা দিতে পারেন। সেটা হচ্ছে হ্যাঁ, তাকে আলাদাভাবে ইয়ে করা, কিন্তু সেইখানে আবার কোনো ওই যে অনেক মেডিকেটেড জিনিস আছে কিন্তু মলম জাতীয়, সেইগুলো আবার দেওয়া যাবে। জি জি স্যার, ঠিক আছে, শেষে ওই বাচ্চার ওইদিকে মা কোনো পটেন্সি দিয়ে তাকে ভাবানো যাবে না। আর দ্বিতীয় কথা, আপনার দীর্ঘদিন শেষে ওই হওয়ার পরে, জি হ্যাঁ আমি একটু বলি স্যার, শেষ ওই বাচ্চার মা ওই যে এলাকার যারা মুরব্বী ছিল অনেক, মানে তাকে বলছে কবরে কি টাকা নিয়ে যাবি, তোর স্বামীর টাকা তুই কি কবরে নিয়ে যাবি। তখন শেষে ভালো হওয়ার পরে ওই বাচ্চার মাকে বারবার ওই মহিলারা জিজ্ঞাসা করছে কি রে, কিভাবে, কি কোন ডাক্তার দেখাইছিস আবার। তখন বাচ্চার মা বলছে ওই হোমিওপ্যাথি ডাক্তারই, ওই হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলছে এগুলো বের হবে, বের হয়েছে। কিন্তু ওই হোমিওপ্যাথি ডাক্তার এবার টাইম নিয়েছে যে এই টাইমের মধ্যে এটা কমবে। তো হ্যাঁ জটিল আকার হয়েছে, কিন্তু এখন তো আমার বাচ্চার গায়ে কোনো স্পট নাই, কোনো স্পট নাই। তখন তারা বুঝতে পারছে যে হোমিওপ্যাথি এত সুন্দর চিকিৎসা করে। এই মানে 4 মাস প্রায় লাগছে, এই 4 মাসের মধ্যে এত সুন্দর ট্রিটমেন্ট। 1 বছর 1.5 বছর পার হয়ে গেছে। আমি আপনাকে স্যার ভিডিও পাঠাইছিলাম, ছবিও পাঠাইছিলাম। বাচ্চার মা অনেক রোগীও পাঠাইছে, এবং কি বাচ্চার মাও খুশি। আল্লাহর রহমতে বাচ্চা আজ পর্যন্ত কোন রোগে আক্রান্ত হয়নি ইনশাআল্লাহ, একদম ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এইটাই আর কি, ওই যে আপনার মানে তাকে কনভিন্স করা, যেটা সিবিটি বলছিলাম, প্রথমে এটা কনভিন্স করে নিয়ে যদি শুরু করেন তাহলে এটা ভালো হবে। নতুবা কিন্তু ও বিপদে হবে, আপনিও বিপদে পড়বেন, ও অস্থির করবে, আপনিও অস্থির হবেন, এবং এই অস্থিরতার মধ্য দিয়ে আপনি বারবার এই চেষ্টা সেই চেষ্টা, লাস্টে কেউ চলে যায় গ্রাফাইটিসে, কেউ চলে যায় অ্যাসিড ফোসে, কেউ চলে যায় অ্যাসিড নাইটে। তখন আর এই রিয়েল এমপ্যাথি মাথায় থাকে না, নানা রকম জায়গায় যে কেউ সালফার দেয়, সালফার দিয়ে আরো বিপদ ঘটায়। এই নানা রকম ঘটনা ঘটাতে ঘটাতে এমন একটা অ্যামালগেট অবস্থা তৈরি করে ফেলে, ও আর 2 বছর 3 বছরের ভিতরে যায় না, এবং ওই রুগী ওই ডাক্তারের কাছে থাকেও না, এবং পাশাপাশি ও ওই ডাক্তারের উষ্টি উদ্ধার করতে থাকে। অতএব ভাই, চেম্বার চালাতে গেলে চর্মরোগ নিয়ে সাবধান। জিবলুর রহমান বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন স্যার? স্যার ধন্যবাদ যে আজকে আমি লিংক পাইছি, এই যে সুযোগ দেওয়ার জন্য এই ক্লাসে অনেক কিছুই শিখলাম। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের আগের নিয়মে তো যে 10M বা এই ব্যবহার হতো, সে কারণে আমরা এই চর্ম রোগের ক্ষেত্রে প্রসিডিউর ছিল যে কাপিং করে দেওয়ার কথা। এখন আমাদের বর্তমান নিয়মে যে 01 থেকে বা আমাদের এই 50 ওষুধের ক্ষেত্রেও কি ওইটা চলবে, না এটা স্বাভাবিক নিয়মে চলবে ব্যবহার? কাপিং, জি স্যার, এটা প্রশ্ন আমার। সেনসিটিভিটি যার বেশি তার কাপিং বেশি, সেনসিটিভিটি যার কম তার কাপিং সংখ্যা কম। জি ওকে স্যার, বলেন। সেতু আপনার পাশে বোধহয় কোনো ডিভাইস আছে, এই জন্য সেখান থেকে রিপ্লাই হচ্ছে। যে কোনো একটা ডিভাইস সরাতে হবে। আপনার ডিভাইস বোধহয় 2টা, একটা ডিভাইস বন্ধ করেন, অথবা আশেপাশে অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে সরাই দিয়ে কথা বলেন। স্যার এই কাপিং কোন প্রোটিন থেকে শুরু করব আমরা? জি, কাপিংটা কোন প্রোটিন, মানে যদি 06 যে পটেন্সি দেন না কেন সেই পটেন্সি কাপিং হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কেউ? আর কারো কোনো প্রশ্ন আছে? আনোয়ার হোসেন বলেন। আনোয়ার হোসেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পটেন্সি চলাকালে যদি চর্মরোগ দেখা দেয় তাহলে কিভাবে কি করা?
মানে আপনি অসুখ ছিল তখন চর্মরোগ ছিল না? ছিল না, জি। তারপরে চর্মরোগ বেরোইছে? চর্মরোগ বেড়ে যাচ্ছে এবং দীর্ঘদিন চুলকানি। তার মানে আপনি লাস্ট যে মেডিসিন দিয়েছেন, যে মেডিসিনটা দিছিলেন, জি, সেই মেডিসিনটা দেওয়ার পরে বেরোইছে, মানে আপনার ওই পটেসিটা চমৎকার কাজ করতেছে। তখন আপনার কোনো পটেসি দেওয়া যাবে না, অনলি ফর ফাইটার আর বাইরের ব্যবস্থাপনা, এছাড়া কোনো মেডিসিন। চর্মরোগ যদি আপনার ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কারো যদি চর্মরোগ বেরোয়, তাহলে আপনার অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না। তবে বিশেষভাবে কিছু সাপারিংসকে আপনার গুরুত্ব দিতে হবে, যেটা ওই যে আমরা আপনার নয়া ভাবনার ভিতরে আপনারা দেখবেন যে থার্ড সাইকেলের ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিছি, যেটা হচ্ছে যে সাপারিং বেজ অথবা হচ্ছে যে আপনার ফিলোসফি বেজ যে অবস্ট্রাকল আসে, সেই ক্ষেত্রে আপনি একটা করে ডোজ দিতে পারেন। তাছাড়া আপনার অন্য কোনো প্রসিডিউর চলবে না। আসাবউদ্দিন সাহেব। স্যার আমি আর একটু বিরক্ত করবো স্যার, আপনি যখন আসেন স্যার আপনার নতুন ভাবনাটা নিয়ে আমি অনেক ভাবছি। ওই যে আপনি ফার্স্ট সাইকেলে অবস্ট্রাকল রিমুভাল মেডিসিনের কথা যেগুলো আপনি বলছেন, প্রধানত 3টা, এরপরে সিফিলিস, সাইকোসিস। এখন স্যার আমার কথা হচ্ছে যে অবস্ট্রাকলটা রিমুভ হয়েছে কিনা কিভাবে বুঝবো? এরকম কোনো ক্রাইটেরিয়া কি আছে? অবস্ট্রাকল রিমুভাল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে যে অবস্ট্রাকল রিমুভাল হওয়ার বিষয়টা হচ্ছে যে আপনি যে লক্ষণগুলোকে সামনে রেখে অবস্ট্রাকল চিন্তা করছিলেন, সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? এখানে তো স্যার একটা অরিজিন বিবেচনা করা হয়। হ্যাঁ, অরিজিন বিবেচনা করা হয়। সেই অবস্ট্রাকলের মধ্যে দিয়ে একটা ফিলোসফি, প্যাথোলজি যেমন থাকে, তার একটা ফিলোসফিও থাকে। সেটা আপনি যদি দেখেন যে ঠিকঠাক আছে, তাহলে সমস্যা নাই। আপনি ধরেন হাইড্রোফোবিনামের প্যাথোলজি কি? হরিবল, তাই তো নাকি? জি স্যার, জি স্যার। আপনি হরিবলিটি নাই, তাহলে বুঝতে হবে যে আপনার অবস্ট্রাকল আছে, ঠিক আছে, কিন্তু এইটা মানে লিমিটেড পর্যায়ে আছে, আপনার মানে সহনীয় পর্যায়ে আছে। না আমাদের তো স্যার আপনার নতুন ভাবনা অনুযায়ী আমাদের মেইন সাইকেল তো স্যার সেকেন্ড সাইকেল পার্সোনালাইজ কিউরেটিভ মেডিসিন। তা আমি ওইটাতে কখন আসবো? এখন অবস্ট্রাকল রিমুভ কিভাবে আপনি হয়েছে? একটা মেডিসিন দিচ্ছেন, অবশ্যই আপনার অবজারভেশনের মেইন পার্ট কি? হ্যাঁ তা তো আছে। বলেন সেটা কি? অবজারভেশনের মেইন পার্ট হচ্ছে যে ফিলিংস, থট, অ্যাক্টিভিটিস, আর ওই যে ইয়ার টেম্পারামেন্টের 5টা পয়েন্ট, এগুলা। এই কালাম দেওয়ান, আপনি মেসেজে আপনার নাম্বারটা দিয়ে দেন, একজন আপনার নাম্বারটা চাচ্ছে বারবার। হ্যাঁ, ফিলিংস, থট, অ্যাক্টিভিটি আর টেম্পারমেন্টের 5 পয়েন্ট। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই ফিলিংস, থট, অ্যাক্টিভিটি, টেম্পারমেন্টের 5 পয়েন্ট যদি ঠিক থাকে, তাহলে ওর ভিতরে অবস্ট্রাকল থাক আর না থাক, ঠিক আছে, সেটা সহনীয় পর্যায়ে আছে। হয়তো মানে আপনার হয়নি, কি বলে, পার্মানেন্টলি হয়তো ইনঅ্যাক্টিভ হয়নি, কিন্তু মোটামুটি ইনঅ্যাক্টিভ হয়েছে। যখনই আবার এটা দেখা দেবে, তাহলে বুঝতে পারবে আবার অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে? এইভাবে দিয়ে যখন দেখবেন যে ওই মেডিসিন আর কাজ করছে না, আপনি একটা পটাসিতে আপনাকে 3বারের বেশি দিতে মানা করা হয়েছে, তাই তো নাকি? জি স্যার। আপনি 3বার দিয়ে গেল না, 3বার দিয়ে যখন গেল না বা থাকলো, এবারটা পরে জাম্পিং দিয়ে আপনি নেক্সট ধরেন 3-এ থাকলে 6 দিলেন, 6 থাকলে 9 দিলেন। এভাবে যে যদি একটা পর্যায়ে দেখেন যে না হচ্ছেই না বা হবে না, তখন আপনার নেক্সট অবস্ট্রাকলের দিকে নজর দিতে হবে। এবং আপনার বোঝার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে অবজারভেশন, ফিলিংস, থট, অ্যাক্টিভিটি আর হচ্ছে না সেই ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন থেকে যায়, স্যার ফিলিংস, থট, অ্যাক্টিভিটি সিইউসিটিপি হলো, সিইউসিটিপি হলো, আমি সেকেন্ড সাইকেলে কোন অ্যাঙ্গেলে আসবো? সেকেন্ড সাইকেল আপনি যখন দেখবেন যে আমার কোন অবস্ট্রাকলে যেও আর কাজ মানে হচ্ছে না, তখন আপনি সেকেন্ড সাইকেলে আসবেন। অর্থাৎ সিইউসিটিএন হলে আসবো, এই তো স্যার। আপনি সিওসিটিএন তো ঠিক আছে, সিওসিটিপি এন হলে আপনি আসবেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি হাইড্রোফোবিনামে ছিলেন, ধরেন শুরু করেছেন আপনি হাইড্রোফোবিনাম দিয়ে, হাইড্রোফোবিনাম করছেন,
এখন এই হাইড্রোফোবিনাম ছাড়া কি আর কোনো অবস্ট্রাকল তার নাই নাকি? হ্যাঁ আছে, আরো আছে, কোনটা পিটিএস আছে। পিটিএস আছে? জি স্যার। তাহলে আপনারা যখন হাইড্রোফোবিনামে দেখলেন যে আর হচ্ছে না, তখন সোরাইনামে একটা ডোজ দিবেন। সোরাইনামে একটা ডোজ দিয়ে যদি দেখলেন যে না তাতেও আগাচ্ছে না, তাহলে তখন আপনি পিটিএস এ চলে যাবেন। ও আচ্ছা, মাঝে একটা সোরিলাম দিতে হবে, এই তো স্যার? দিতে পারেন, আপনি দিতে পারেন, অনেক সময় দিলে কাজ হয়। আচ্ছা আচ্ছা। না আমি মেইনলি বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমাদের আপনার নতুন ভাবনা যে সেকেন্ড সাইকেলটা হচ্ছে আমাদের মেইন, তাহলে আমি ওই লাইনে কখন আসব? আমি অবস্ট্রাকলটা ওই লাইনে আসার চিন্তা করলে আপনি ভুল করবেন। আপনার ভিতরে যদি ব্যস্ততা থাকে আমি সেকেন্ড সাইকেলে কখন যাব, সেকেন্ড সাইকেলে কখন যাব, তাহলে আপনার চিকিৎসা একদম মানে সিকে উঠে যাবে। না আমি স্যার ব্যস্ততার কথা বলছি না। একদম ব্যস্ত হওয়া যাবে না স্যার। ওইটা ক্রিয়েটিভ মেডিসিন বলা হয়েছে ভালো কথা, কিন্তু ওইটা মাথাতে ডিলিট করেন। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে আপনি মানে বাড়ি করার উপযুক্ত, বাড়ির কাজ শুরু করার উপযুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার বাড়ির ওই আবর্জনা পরিষ্কারের ধান্দায় থাকতে হবে। ধন্যবাদ স্যার। না ওইটাই জানতে চেয়েছিলাম স্যার। তাহলে আমরা মেইন বাধাটা আগে দূর করতেই হবে। জি জি, আপনি আগে তো জায়গা পরিষ্কার করতে হবে, তারপরে আপনার বাড়িতে হাত দেয়া। না আমরা তো স্যার সেকেন্ড সাইকেলকে বেশি টার্গেট করে এই জন্য বললাম আর কি স্যার। ধন্যবাদ। ওইটা করে তো আমরা বিপদে পড়ছি বেশি। সেকেন্ড সাইকেল গুরুত্বপূর্ণ কোন জায়গায় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, অবস্ট্রাকলটা হলে, অবস্ট্রাকলটা রিমুভ হলে আপনি আপনার যে পেশেন্ট আসছে আমরা জানি কি যে অবস্ট্রাকল কোন কোন ক্ষেত্রে হতে পারে, যে কয়েক ক্ষেত্রে হতে পারে কোন অবস্ট্রাকল তার অ্যাক্টিভ না। হ্যাঁ ঠিক আছে, তখন আপনি কিছুই পান নাই, মানে কোন অবস্ট্রাকল তার অ্যাক্টিভ নজির আপনি পান নাই, তখন সেকেন্ড সাইকেলই হচ্ছে ফার্স্ট সাইকেল। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। ফরিদা আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি পরে, আগে ফরিদা আপা বলবে তারপরে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার একটা ক্যান্সার রোগী নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। বলেন। একটা ক্যান্সার রোগী ট্রিটমেন্ট করতেছিলাম, ওনার হচ্ছে কেমো দেওয়া হয়েছে 8টার সময় অনেক বেড়ে গেছে ওনার ইয়েটা দেখে ওনারা বাসায় নিয়ে আসছে হোমিও করাবে। তা আমার ওষুধ দিয়ে ভালো আছে, ওইটার রেজাল্ট দেখে ওনার আবার ওনাদের বংশে সবার ক্যান্সার হয়ে মারা গেছে, অনেকে প্রচুর ক্যান্সার, নানির ক্যান্সার, মামার ক্যান্সার, ওনার স্বামী ক্যান্সার হয়ে মারা গেছে, এরকম দেখে ওনার বোন আসছে, মুন্সিগঞ্জে থাকে। আমি তো নিবই না, তারপরে জোর করে রিকোয়েস্ট করে নিল। ওনার হচ্ছে একটা কিডনি ফেলে দিছে, নাকি ডিস্টার্ব ছিল বলছে, পরে পরীক্ষা করে ক্যান্সার পেয়েছে, পরে ওনারা ওই কিডনি ফেলার পরে ক্যান্সার চলে গেছে বলছে। অনেকদিন পর, কিছুদিন পর আবার ওখানে টিউমার নাকি গ্রো করে আবার এক জায়গায় বলছে সিটি স্ক্যানে এক রেজাল্ট বলছে, তারপরে আপনার আলট্রাসাউন্ডে এক নম্বর রেজাল্ট, কেউ বলছে ক্যান্সার আছে, কেউ বলছে নাই। ওনাদের দেখলাম স্যার একদম রিপোর্ট হচ্ছে 5 কেজি ওজনেরও বেশি হবে। এমন কোনো পৃথিবীর ইয়া নাই যে প্যাথোলজি টেস্ট করায় নাই, এমন কিছু নাই, করায় নাই, কিন্তু ওনার ব্যথা রিমুভ করতে পারছে না, পেটের চারপাশে ব্যথা, প্রচন্ড ব্যথা। তারপর আমি স্যার ওনার আবার বাচ্চা মারা গেছে, দ্বিতীয়বার একটা বাচ্চা মারা গেছে, ওনার নানির প্রচুর বাচ্চা মারা গেছে। সবকিছু চিন্তা করেছে, আমি হাইড্রোফোবিনাম 3 দিয়েছিলাম। দেওয়ার পরে ওনার ব্যথাটা যেমন তেমনই, ওনারা বলছে বাড়ছে, কিন্তু ওনাদের ভাষ্য অনুযায়ী বুঝছি যে ওনাদের প্রচন্ড ব্যথা হয়, ওনারা ব্যথার পরে মরফিন দেয়, না হলে আবার ডোজ দেয়, তো ব্যথা কমাইতে পারে, ওরকমই ব্যথা। ওনাদের ভাষ্যটা আমি বিশ্বাস করিনি, যে বলছে বাড়ছে। তারপরেও আর কি বইম ভাব, কিন্তু স্যার আমার ওষুধ খাওয়ার পরে পায়খানা একটু হয়েছে, কিন্তু জ্বর আসতো ওইটা একটু নাই, কিন্তু ব্যথা কোনোভাবেই পরে বললো যে বেড়ে একদম বুক পর্যন্ত চলে আসছে। এখন তো ওনাকে ফাইটম দেওয়া ছিল, আমি অন্য ওষুধ দিইনি, পরে বললাম যে আসেন, পরে সকালবেলা চলে আসছে, আসার পর ওষুধ দিয়েছি আমি, দেওয়ার পরে উনি যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন ব্যথায় কষ্ট পেয়েছে। তারপর স্যার আমি দিলাম ওই যে 3 দিয়ে বলছে বাড়ছে, কমে নেই, সেই জন্য স্যার আমি হাইড্রোফোবিনাম সিএম দিলাম। প্রথমবার 3টা আমি কাপিং করে দিয়েছিলাম, ওনার অনেক অ্যালার্জি বের হয় দেখে, পরে আমি হাইড্রোফোবিনাম ডাইরেক্ট হাফ সিপি আমি 8টা ঝাঁকি দিয়ে ওইটা খাওয়াই দিয়ে কোনো রেজাল্ট নেই, যেমন তেমন। পরপর 3 বার খাওয়ালাম স্যার, 20 মিনিট পর কোনো রেজাল্ট নাই।
15 খাওয়ালাম, 15 খাওয়ার পর বললো যে বেড়ে গেছে। তখন আমি বললাম তাহলে 200-তে যান। 200 খাইলাম, 200 খাওয়ার বললো যে এখন বমি করলো কিন্তু ব্যথা কমে না, আমি কি ডোজ দিব? আমি বললাম দিতে পারেন, কিন্তু আপনি গ্যাসের ওষুধ দিয়ে খাবার খাওয়ায় তারপরে দিবেন। আপনার ওষুধ আমি থাকবে, সমস্যা নেই। এরপরে স্যার এখন আমি চিন্তা করতেছি যে 200 দিলাম, আবার কি 3-তে যাবো নাকি ডাইরেক্ট ছড়িনাম 1 ডোজ দিব। খুব চিন্তায় আছে স্যার, 20 মিনিট পর পর ফোন আসতেই আছে স্যার। ওনারা ঘাবড়াই গেছে অনেক, কি করবে। ব্যথা আমাকে বলতেছে মা পা ধরি তো মা, আমার ব্যথাটা একটু কমায় দাও মা। বুঝতে পারতেছি না স্যার কি করবো। জি ফরিদা আপু, আপনার কথা গেছে? জি আপনার বক্তব্য শেষ? জি বলেন স্যার, আমার শেষ। জি, আমি আপনার রোগীর প্রথম কথা হচ্ছে সে তো আপনার একটা কিডনি বোধহয় কি করছে, বাদ দিয়ে দিছে। একদম নাই স্যার, কেটে ফেলে দিছে। হ্যাঁ, তার ওইখানে মানে টিউমার হচ্ছে, ক্যান্সার হ্যাঁ গুলো তার মানে করছে। হচ্ছে যে আপনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ নাই, ঠিক আছে? তার মানে সেখানে ডিসফাংশনিং এর একটা ব্যাপার আছে, অর্থাৎ সিস্টেমে একটা প্রবলেম আছে নাকি? জি স্যার। সিস্টেমে বিশৃঙ্খলা আছে। এখন ব্যথা মূলত আমাদের যত মেডিসিন আছে তার ভিতরে 3টা ওষুধের সাথে ব্যথা সংশ্লিষ্ট। কথাটা একটু গুরুত্ব দিয়ে সবাই জেনে রাখবেন, 3টা ওষুধের সাথে ব্যথা সংশ্লিষ্ট। আমাদের যত স্নায়বিক ব্যথা এইটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে আপনার ওই যে কি বলে হাইড্রোফোবিনা। আমাদের যত ফাংশনাল ডিসঅর্ডারের ব্যথা সেই ব্যথাটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে আপনাদের কার্বোভেজ। আর যেগুলো হচ্ছে যে অনেকে বলে না টাটানো ব্যথা, মানে আসলে ওই অঙ্গের ভিতরেই একটা ব্যথা তৈরি হচ্ছে, সেইটার জন্য কিন্তু একমাত্র মেডিসিন হচ্ছে আপনার মেডোরিনা। অর্থাৎ ব্যথার সাথে সংশ্লিষ্ট 3টা মেডিসিন, একটা হচ্ছে যে আপনার কার্বোভেজ, একটা হচ্ছে হাইড্রোফোবিনাম, আর একটা হচ্ছে মেডোরিনাম। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি জানি না ফরিদা আপা আপনার রুগী এখন কোন লেভেলে আছে। আপনি যদি সেই রুগীটা হাইড্রোফোবিনামে থাকে তাহলে আপনি হাইড্রোফোবিনাম দিলে তার ব্যথা কমতো, যেহেতু কমে নাই তাহলে এখানে সিবি অথবা আপনার কার্বোভেজের একটা সিবি অথবা আপনার মেডোরিনামের একটা মানে বিষয় রয়েছে। আর একটা বিষয় আছে ব্যথা, সেটা হচ্ছে সেই ব্যথাটা মানে যেটা আছে যে মানে অস্থির করে দেয় যে ব্যথা, সেই ব্যথাটার সাথে কিন্তু আপনার কোনো মায়োস্পেটিক সম্পর্ক নেই, এরকমও কিছু হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করি, এই খাদ্যের ভিতরে আমরা অর্গানিক এবং ইনঅর্গানিক আমরা ম্যাটেরিয়াল পাই, এলিমেন্ট পাই। সেই ক্ষেত্রে যদি ম্যাগনেসিয়া এবং ফসফরাসের যদি ঘাটতি থাকে, যেটা যৌগ, ম্যাগনেসিয়া এবং ফসফরাসের যদি ঘাটতি থাকে, যেটাকে আমরা বলি ম্যাকফস, তাই না? এই ম্যাকফসের যদি ঘাটতি থাকে মানে আপনাদের হচ্ছে যে আপনার কি বলে ইনঅর্গানিক এলিমেন্ট হিসেবে, তাহলেও কিন্তু আপনার ব্যথার উদ্রেক করে এবং সেই ব্যথাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, ভয়াবহ রূপ নেয়। আপনার এটা যেহেতু ক্যান্সার রোগী, আপনার কাছে আমি স্পেসিফিক সাজেশন দিব, আপনি 1 গ্লাস গরম পানি নেবেন, সেই গরম পানির ভিতরে 1 গ্লাস গরম পানির ভিতরে 15টা আপনার হচ্ছে যে ম্যাকফস 3x, ম্যাকফস 3x যে বায়োকেমিক আছে, ওই ম্যাকফস 3x বায়োকেমিক 15টা দেবেন, যেটা গোলাবেন, গোলায় ওখান থেকে 10 মিনিট 5 মিনিট পর পর যখন ব্যথা তীব্র হবে 10 মিনিট 5 মিনিট পর পর এই পানি 1 চামচ করে পানি খেতে বলবো, ওর থেকে পানি খেতে বলবো। আশা করা যে তার ব্যথা খুব দ্রুত নেমে যাবে। আর সেই সাথে আপনার পটেন্স হিসেবে 3টা মেডিসিনকে মাথায় রাখবেন, হাইড্রোফোবিনাম, কার্বোভেজ আর মেডোরিনা। আচ্ছা স্যার, এখন তো ওটা দূরে, তো ওনার অনেক কষ্ট, সারাদিন লাগে আসতে। আমি ওখান থেকে বাইরে থেকে হোমিও দোকান থেকে যদি সিএম কিনতে বলি স্যার, মেডোরিনা আমার সিএম 200 কিনে নিতে বলি ওইদিকে দোকান আমি থেকে। এই সমস্ত রোগীদের সিএম দের পক্ষে না। ও মানে 3 স্যার? হ্যাঁ 3-1 এগুলাই বেটার। 3-1 তো স্যার ওইদিকে 6 এডিশন যদি না পাওয়া যায় ওদের ওখানে, তখন স্যার কি আপনার ওনার আসা অনেক কষ্ট, আপনি দূরের 200 দিতে নেওয়া। পারেন, 200টা দিতে পারেন। তাহলে আপনার হচ্ছে
হ্যাঁ ম্যাগনেসিয়াম ফস 3x নাওয়ালাম আর হচ্ছে কার্বোভেজ ম্যাগনেসিয়াম 200 3x আপনি 1 গ্লাস মানে উষ্ণ গরম আচ্ছা পানিতে 15টা মনে রাখছি স্যার 15টা দানা দিয়ে এটা দেবেন, দিয়ে কিন্তু 10 গোলায় মিনিট পর ওখান পর থেকে খাবে 10 মিনিট 5 মিনিট পর পর খাবে, খাইলে দেখবেন যে ব্যথা অনেকটা কমে যায়। আর স্যার হচ্ছে ইয়ে কি বলে স্যার কার্বোভেজ আর মেডোরিনাম দুইটাই স্যার আপনার 200 আর সিএম কি কিনে আনতে বলবো? 200তে যদি স্যার অ্যাগ্রাভেশন হয় তখন কি সিএম এ যাবে না? না না না, ওই নীতিবাদ বাদ 200 দিয়ে যদি স্যার অ্যাগ্রাভেশন হয় তখন কি করবে স্যার? মেডোরিনামটা আগে দিলাম না হয়। এখানে অ্যাগ্রাভেশন হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাগ্রাভেশনটা কি, ও তো এমনি অ্যাগ্রাভেশন অবস্থায় রয়েছে, ওর আর কি অ্যাগ্রাভেশন হবে? ওই যে ওরা ক্যান্সার থামাইতে রোগীর পারে আবার যে কি ব্যথা, অ্যাগ্রাভেশন? হ্যাঁ ক্যান্সার নিজেই তো একটা মানে অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন বলতে থামতেইছে না, মানে যেমন তেমনই আছে, বরং আরো বমিও করতো, আগের থেকে বমি করতো, ওষুধ খাওয়ার পর বমি এইটা করতো খুব বেশি। কঠিন স্টেজ, আপনাকে বুঝতে হবে। আপনার এমন কোন মেডিসিন নেই যে আপনি এই মুহূর্তে তার কিছু করে ফেলতো। তার একটা কিডনি বাদ দিয়ে দিচ্ছে, ক্যান্সারে কিডনি বাদ দিচ্ছে, এখানে আরো কিছু হয়েছে। আপনি সেখানে একদম তারা মহা সুখ দিতে পারবেন, এই আশাটা মাথার থেকে ঝেড়ে ফেলাই দিতে হবে। এখন সেই কারণে আপনি, আমার ধারণা যেটা, আপনি ম্যাকফস 3x যদি দেন তাহলে ও একটু আরামের সাথে থাকতে পারবে, যতক্ষণ খাবে ততক্ষণ আরাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর স্যার আমি এটা নিয়ে আপনার সাথে একটু পরে যোগাযোগ জি করবো জি। আবার, আমি কি হয় আরে ব্যথার নেচারটা বোঝার চেষ্টা করেন, ব্যথার আমি নেচারটা। স্যার এমনি দিতাম, মানে কাউকে কাউকে মাঝে মাঝে আমি বায়োকেমি দিতাম। আমি ভাবলাম যে না, স্যারের এই জিনিসটা শিখি আমি ভালো করে, এই জন্য এই তিনটা ক্যান্সারের রোগী এখন আমার স্যার। শোনেন, আপনাকে শোনেন, আমরা হচ্ছে কি, আমরা হোমিওপ্যাথ তো। জি স্যার। জি আমরা স্যার। হচ্ছে ওই গুরুর কথা খুব শুনি, কিন্তু মহাগুরু হ্যানিম্যান তার কথা শুনি না। আমাদের গুরুরা বলে কি, খবরদার খবরদার, ও মানে একটা পটেন্সি এবং একটা মেডিসিন, এবং সেটা হচ্ছে যে অবশ্যই শক্তিকৃত হতে হবে। এগুলো আমাদের গুরুরা শিখাইছে, সারা জীবন শিখাইছে, আমরা সেটা শিখে বসে আছি। আরে পটেন্সি মেডিসিন ছাড়া কখনো আরোগ্য হয় না, এটা তো সত্য কথা। এই কথাটা বোঝানোর জন্য অনেক কথা হ্যানিম্যান স্যার বলছে, কিন্তু উনি আবার অ্যাপোরিজম 67 এর ফুটনোটে বলে গেছেন, সংকটজনক অবস্থায় একজন ফিজিশিয়ান যা করবে তার সংকট দূরীকরণের জন্য তাই বৈধ এবং সেটা আইনসম্মত। সেখানে মাদার টিংচার কেন? আপনি যদি ওই সময় তার অ্যালোপ্যাথি প্রয়োজন হয় তাই দিবে, অ্যালোপ্যাথি ডাক্তারের পরামর্শ করেন যে এই অবস্থায় আপনি হলে কি দিতেন, যদি বলে যে আমি এই দিতাম, তাহলে আপনি আপনার রোগীরে বলেন যে এইটা দেন। আমরা মহাগুরু হচ্ছে যে হ্যানিম্যান, এই কথাটা মাথায় রাখবেন। মহাগুরু হচ্ছে হ্যানিম্যান। হ্যানিম্যান বলছে সংকটজনক অবস্থায়, যে একটা মানুষের ক্যান্সার হয়েছে, তার কিডনি একটা চলে গেছে, আরো কিছু সমস্যা হয়েছে, সে কষ্টে ছটফট করতেছে, তখন আমি নীতি নিয়ে বসে আছি যে না, আমি তো পটেন্সির বাইরে যাব। এটা হ্যানিম্যান স্যার বলেননি, এই নীতি নিয়ে বসে থাকতে বলেননি আপনি। ফরিদা বাবার কথা মাইন্ড করলেন? স্যার আমরা ভাবলাম যে ঔষধটা তো বুঝবো না তাহলে, যে আমার এই যে 3 দিলাম কাজ করলো কিনা, আমি তো ম্যাগনেসিয়াম ফস না, দিয়েছি। আপনার বোঝার দরকার নাই তো, অত বোঝার দরকার নেই। একটা ক্যান্সার রোগীরই নিয়ে অত বোঝার দরকার নেই। আপনি একটা ভালো স্বাভাবিক রোগী যার নিয়ে গবেষণা করা যায় তার নিয়ে গবেষণা করেন। ক্যান্সার রোগীর আমার ওষুধ কাজ হয়েছে কি হয়নি এটা বোঝার জন্য আপনার ব্যস্ত হতে হবে। সে যদি আরাম পায় বলছেন যে হ্যাঁ সে ভালো আছে। আর ওনার স্যার বড় প্রবলেম যে আগে 12 দিন পর পায়খানা হইতো, 2 দিন পর 3 দিন পর পায়খানা হয়, পায়খানার বেগ আসে কিন্তু পায়খানা যায়, পায়খানা হয় না। তা আমি তখন ভাবছিলাম যে আমাদের তো স্যার বায়োকেমিতে ন্যাট্রাম ফস ভালো কাজ করে, আর ব্যথার জন্য ম্যাগনেসিয়াম ফস করে, আরো আছে না। আমি ওই মানে বায়োকেমি মাথার থেকে ঝেড়ে ফেলছিলাম। এটা প্রায় মনে করেন যে প্রায় 1 মাস ধরে, 2-3 মাস ধরে বায়োকেমি ইউজ করতেছি না। তো এখন দেখলাম যে স্যার লাগবে। আমি বায়োকেমি করতাম স্যার, মানে মাঝে মাঝে বায়োকেমিও দিতাম, আমার বাসায় বিশেষ করে করতাম স্যার, ভালো রেজাল্ট পাইছি। তো কোনো একজন বললো যে স্যারের এই রিয়াল হোমিওপ্যাথি আর বায়োকেমি যে কোনো একটা আপনি চালাবেন, দুইটা একসঙ্গে কাজ করে না। ওইটা উনি দীর্ঘদিন 5 বছর ধরে শুধু বায়োকেমি দিয়ে বহু রোগী ভালো করছে। তো একটা অসুখে ওনার এখানে এই জায়গায় স্যার আমি একটু বলতেছি স্যার, আপনি একটু পরে বলেন কালাম। ঠিক আছে। এখানে আপনার মূল কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার
আপনি বললেন যে পায়খানা করে না, পায়খানা হইতে সময় লাগে তাই না, বা 2-3 দিনে যায় পায়খানা হয় না, কষ্ট পায়। বেড পাই কিন্তু পায়খানা হয় না স্যার, প্রচুর পায়খানা বেড হয় পাই, না তার মানে কি, চাদর তার কোষ্ঠ পরিষ্কার হয় না। হ্যাঁ মানে বের হয়ে আসে না, পায়খানা স্যার আসে না। অর্গাননে কি বলছে, কোষ্ঠ ঠিক মতো যদি পরিষ্কার না হয় তার জন্য কি বলছে? আপনি ঘুরে ফিরে অর্গাননে যান, কে কি বলছে সেটা দরকার নেই, অর্গাননে যান, সবসময় অর্গাননে যান। আমি বারবার আপনাদেরকে বলি আপনারা অর্গাননে যান, অর্গানন পড়েন। অর্গাননে বলছে যে কোন রোগীর যদি কোষ্ঠবদ্ধতা প্রকট হয় তার কোষ্ঠ পরিষ্কার করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। বিশেষ ব্যবস্থা কি? আপনি পটেন্সিতে পড়ে থাকবেন? আমার মনে হয় আপনারা এই উত্তরটা বুঝছেন। আর দ্বিতীয় কথা যে যে বলছে আপনাকে যে রিয়েল এমপিতে খাওয়ালে বায়োকেমিক খাওয়াইতে পারবে না, দুইটার একটা খাওয়াও। বিষয়টা হচ্ছে শক্তির সাথে শক্তির দ্বন্দ্ব হয়, শক্তির সাথে অশক্তির দ্বন্দ্ব হয় না। বায়োকেমিক কিন্তু শক্তি না, বায়োকেমিক হচ্ছে সূক্ষ্ম ঔষধ, আপনার পার্টিকেল ফর্ম। আর আমাদের যেটা হচ্ছে যে ঝাঁকায় যে ওষুধটা তৈরি করা হয় এটা হচ্ছে যে পটেন্সি, অর্থাৎ বায়োকেমিক পটেন্সি আর আমাদের হোমিওপ্যাথিক পটেন্সি দুইটা কিন্তু এক জিনিস না। ওটা হচ্ছে ট্রাইডুরেশন, ট্রাইডুরেশন ওটা হচ্ছে ঘর্ষণ মর্দনের মধ্যে দিয়ে করা হয়েছে। ওইটা হচ্ছে যে আপনার ক্ষুদ্র করা হয়েছে, পার্টিকেলটা ক্ষুদ্র করা হয়েছে। আর আমাদের যে পার্টিকেল ক্ষুদ্র করে তারপরে পানি মানে আরএস দিয়ে এবার 100টা ঝাঁকি দেওয়া হয়েছে, ঝাঁকি দিয়ে এক্সেলারেশন ঘটনা হয়েছে, ঘটনার কারণে কি হয়েছে ওইটা তখন শক্তিতে পরিণত হয়েছে। অতএব আপনি শক্তিকৃত ওষুধ একটা দেওয়ার সময় আর একটা শক্তিকৃত ওষুধ দিতে পারবেন, এইটা নিষেধ, হোমিওপ্যাথিতে এটা নিষেধ। এক সময় একাধিক শক্তিকৃত ওষুধ আপনি প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এর সাথে অশক্তিকৃত, আপনি যখন ওষুধ খায় তখন কি ভাত খাওয়া বন্ধ করে দেন, খাবার দাবার বন্ধ করে দেন? ফরিদাপা কথা বলেন না স্যার। তাহলে খাবার দাবার তো হচ্ছে যে খাবার দাবারও তো মেডিসিন, খাবার দাবারও মেডিসিন না? জি স্যার। তাহলে আপনি ওইটা বন্ধ করেন না কেন? আপনার আমি আপনি রিয়েল অনেক হোমিওপ্যাথি যখন ওষুধ খাবে খবরদার তুমি ভাত তরকারি কিচ্ছু খাবা না, খবরদার, এরকম বলে দেবে। অনেক রুগীকে দিয়ে ফল পাইছি স্যার আমি ছাড়ের ওষুধের হ্যাঁ সঙ্গে মানে বায়োকেমিক। ব্যাপারটা এরকমই, ফল তো পাবেনই, ফল তো ওই পাবেন কথাটা অবশ্যই। শোনার পর স্যার আমি একদম মানে ঘটনা থেকে শুনেন, আপনি আপনি কেন কেন আপনি বায়োকেমিক দিবেন? ক্ষেত্র বিশেষ অংশ মাদার টিনচারও দেওয়ার প্রয়োজন হয়, সেটা মাদার টিনচারটা তো আপনার ইয়ে না, আপনার হচ্ছে যে ক্রুড ফর্ম, ওটা শক্তিকৃত ফর্ম না, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে হচ্ছে যে আমরা খাবার যেটা খাই ওটা কি খাই, ওটা ক্রুড ফর্ম খাই, তাই না? একটা স্থূল যায় খাই খাই, ওটা যখন চাবায় টাবায় যে এটা ওটা কি হয়, ক্রুড ফর্ম হয়, তাই তো? ক্রুড ফর্ম হয় তারপরে জায়গায় যায়। এখন ঘটনা হচ্ছে সেখান থেকে আপনার শারীরিক যখন ক্রিয়া বৈকল্য ঘটে তখন ওইটা সিনথেসাইজ করতে পারে না। আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন কিন্তু ওই ওর থেকে আপনার মূল যে প্রোটিন ওইটাকে সিনথেসাইজ করতে পারে না, শরীরে সে ক্ষমতা নাই। তখন আপনি যদি ওই ক্রুড ফর্মেরই যদি সিনথেসাইজ করা কোনো মেডিসিন মানে ওষুধ দেন, সেটা বায়োকেমিক হতে পারে, সেটা মাদার টিনচার হতে পারে, সেটা টনিক হতে পারে, বিভিন্ন রকম ভিটামিন হতে পারে, সেটা যদি দেন তাহলে কি হয়, ওটা খুব দ্রুত কিন্তু আপনার ওটা সিনথেসাইজ হয়ে আপনার ব্লাডের সাথে মিশে যায়, আপনার শক্তি চাঙ্গা করে, ঠিক আছে? তার মানে আপনার খাদ্য যে কাজটা করতো সেই কাজটা সে করে। আপনি এইভাবে বিবেচনা করেন জিনিসটা, আপনি এইভাবে বিবেচনা করেন, আপনি খাদ্যের বিকল্প হিসেবে দেন। হ্যাঁ সমরলদার ভালো কথা বলছেন, বায়োকেমিক সেবনের পরে শক্তিকৃত হয়, আপনি সেবন করলেন যখন সিনথেসাইজ হয়ে যখন চলে গেল তখন সেটা শক্তিতে রূপান্তরিত। ফলে আপনার সঙ্গে সঙ্গে কোনো, যেমন আমরা ওষুধ খাওয়ার পরে যদি আমরা ভাত খাই তাহলে ভাত যেমন আমার ওষুধকে ক্ষতি করে না, তরকারি যেমন আমার ওষুধের ক্রিয়াকে ক্ষতি করতে পারে না, ওরকম বায়োকেমিক আপনার আপনার যে পটেন্সি আপনি প্রয়োগ করতেছেন তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। কালাম দেওয়ান বলেন। স্যার এই অ্যান্সারটা তো আপনার কাছে আছে, আপনি এতক্ষণ দিলেন না কেন স্যার? আমাদের যে রিয়েল হোমিওপ্যাথি বলি আর হোমিওপ্যাথি বলি শক্তিকৃত ওষুধ, সেটা তো জেনোটাইপের উপরে কাজ করে। আর এই যে বায়োকেমিক এবং কি অ্যালোপ্যাথি যা কিছু আছে খাবার দাবার, এগুলা তো সেলুলার লেভেলে কোষীয় কার্যকলাপে কাজ করে। তা সুতরাং দুইটা রাস্তাই তো ভিন্ন, এটা আপনি ব্যাখ্যা দিয়েছেন পরে। তো
আমাদের সত্যিকৃত সূক্ষ্ম মাত্রার যে ওষুধ এটা একটা সেবন করা যায়, পাশাপাশি আরেকটা সেবন করা যাবে না। কিন্তু বায়োকেমিক দিতে তো বাধা নাই, সেটা ভিটামিনের অভাব দূর করে, সেটা সেলুলার লেভেলে কাজ করে, কোষীয় কার্যকলাপে। আর শক্তিগত ওষুধ জেনোটাইপের উপরে কাজ করে, নার্ভ সিস্টেমের উপরে কাজ করে। সুতরাং দুইটা তো দুই রাস্তায় কাজ করে, একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না। আমাদের এই জন্যই তো আলটিমেটলি ঘুরে ফিরে এক জায়গায় যাবে। যে সমরদার যেটা বলছে না পালন দেওয়ান, সমরদার যে কথাটা বলছে কথাটা গুরুত্বপূর্ণ। আলটিমেটলি আপনি যাই খাচ্ছেন না কেন, আপনি ভাত খাইছেন বা তরকারি খাইছেন বা একটা আপেল খাইছেন, ওইটা পরবর্তী যে এটা তো শক্তিতেই পরিণত হয়, এইটার বিষয়। আর আমাদের হোমিওপ্যাথিক ওষুধ জেনোটাইপে জেনেটিক লেভেলে কাজ করে। এইটা হচ্ছে যে যখন আমরা সেন্ট্রাল ডগমায় বিশ্বাস করতাম তখন সেটা বলতো, কিন্তু আপনার এই রিসেন্টলি আপনার প্রমাণ হয়েছে যে সেন্ট্রাল ডগমা বলে কিছু নাই। ফলে আমাদের ওষুধ সিকনেসের লেভেলেই কাজ করে, সেটা জেনেটিক লেভেলে হতে পারে, মাইটোকন্ড্রিয়াল লেভেলে হতে পারে, সেটা আপনার নার্ভাস সিস্টেমে যে কাজ করতে পারে। আরো বড় ব্যাখ্যা দেওয়া যাবে, ওটা নিয়ে আরো পরে দেওয়া যাবে। মুজিবুর রহমান বলেন এবার। আসসালামু আলাইকুম স্যার। খুব সুন্দর আলোচনা হচ্ছে স্যার, অনেক কিছু শিখতে পারতেছি। তো আমার ছোট্ট একটা প্রশ্ন স্যার, আমি ওই যে সিওসিটিপি না কি বললেন, এটা আমি বুঝি নাই স্যার, একটু বললে ভালো হতো। সিওসিটিপি, চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস পজিটিভ। অর্থাৎ আপনি যে রোগীর অবজারভেশন করলেন, অবজারভেশন করে তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে তার কনসাসনেসটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো। কনসাসনেস পজিটিভ হয় তাহলে আমরা সেটা সংক্ষেপে বলি সিওসিটিপি, মানে চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস পজিটিভ। আর যদি সিওসিটিএন বলা হয় চেঞ্জ অফ কনসাসনেস টুয়ার্ডস নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে, বুঝছি স্যার। জি থ্যাংক ইউ। বিদ্যুৎ স্যার বলেন, আমাদের এই সমস্ত সমস্যার সমাধান করেন স্যার। সমস্ত সমস্যার সমাধান আপনি এবং সবাই মিলে খুব সুন্দরভাবেই করে দিয়েছেন, আর কিছু বলার মতো বাকি রাখেননি। তবু দু একটা কথা আমি বলি তার মাঝখানে। আসলে আমাদের যে ডিজিজ প্রসেসটা স্টার্ট করে, সেটা স্টার্ট করে ভাইটাল ফোর্স লেভেল থেকে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু জেনেটিক লেভেল থেকে স্টার্ট করে না। রিয়েল হোমিওপ্যাথি যদিও জেনেটিক্সের কথা বেশি বলে, কিন্তু ডিজিজ প্রসেস স্টার্ট হয় ভাইটাল ফোর্স থেকে, যেটা হ্যানিম্যান স্যার বলেছেন যে ডিরেঞ্জমেন্ট ফার্স্ট ইন দ্য ভাইটাল ফোর্স। এখন এই ভাইটাল ফোর্সকে রিয়েল হোমিওপ্যাথিতে যেভাবে মানে বেনিফিশিয়াল জিনের অ্যাক্টিভিটিস বলা হয়েছে, এটার সাথে আমি কোনোদিনই একমত নই। কেন ভাইটাল ফোর্সকে যদি আমরা রিসেন্ট একটা স্পিচ শুনি ডক্টর ভিদালকাসের, যিনি অনেক রিসার্চ করছেন এগুলো নিয়ে, তিনি কিন্তু কোয়ান্টাম দিয়ে ব্যাখ্যা করেছেন ভাইটাল ফোর্সকে। তিনি বলেছেন এনার্জি ফিল্ড। আবার যদি আমরা একটু পিছিয়ে যাই, পিছিয়ে গিয়ে আমরা যদি পিপ ক্যামেরা দিয়ে দেখি, পিপ ক্যামেরা যে বিশেষ ক্যামেরা, সেখানে দেখা যায় যে প্রত্যেকটা জীবের চারপাশে একটা এনার্জির অরা আছে, এনার্জির অরা। আবার যদি আমরা আইনস্টাইনের থিওরিতে যাই, = mc² যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্যান্ট কনভার্সন অফ এনার্জি হচ্ছে, এনার্জি কনভার্ট করছে ম্যাটারে, পরক্ষণে এই ম্যাটার আবার মুহূর্তের মধ্যে এনার্জিতে কনভার্ট করছে। তাহলে আমাদের চারপাশে যে অরা বা এনার্জি ফিল্ড, যেটাকে ডক্টর ভিদালকাস কোয়ান্টাম দিয়ে ব্যাখ্যা করেছেন, সেই এনার্জি ফিল্ডে কিন্তু, এবং স্যার হ্যানিম্যানের যে বক্তব্য ছিল ডিরেঞ্জমেন্ট ফার্স্ট ইন দ্য ভাইটাল ফোর্স, এটা কিন্তু সেই জায়গাটাকেই সমর্থন করছে। যে প্রথম আমাদের যে অরা রয়েছে বা এনার্জি ফিল্ড রয়েছে, সেই এনার্জি ফিল্ডে একটা ডিরেঞ্জমেন্ট হচ্ছে এনার্জি ফিল্ড। এবং হ্যানিম্যান স্যার যে জন্য বলেছেন যে ভাইটাল ফোর্স ইজ রেসপন্সিবল ফর বোথ ডিজিজ অ্যান্ড হেলথ, উনি বলেছেন এর কারণ হচ্ছে ভাইটাল ফোর্স যখন জিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখনই জিনগুলি হয়, মানে জিনগুলি সক্রিয় থাকে। এখন সেটা যদি
আপনার বেনিফিশিয়াল জিন হোক বা হার্মফুল জিন হোক, তার মানে জিনের যে অ্যাক্টিভিটিস সেটাও তখনই সম্ভব যখন তার মধ্যে দিয়ে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি প্রবাহিত হয়। একজন মৃত মানুষের জিন কিন্তু কখনো কাজ করে না, তার মধ্যে গুড জিন থাকুক আর ব্যাড জিন থাকুক, সেটা কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। ভাইটাল ফোর্স কিন্তু জিনকে সক্রিয় করে। এখন যদি আমরা স্যার হ্যানিম্যানের এই কনসেপ্টটাকেই নিই যে ভাইটাল ফোর্স ডিরেঞ্জমেন্ট ফার্স্ট ইন দ্য ভাইটাল ফোর্স, এটাই রোগের কারণ। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, স্যার হ্যানিম্যানের কথা থেকেই বলছি, অর্গানন থেকেই বলছি। স্যার হ্যানিম্যান কিন্তু ডিজিজকে দুভাগে প্রথমে ভাগ করেছেন, অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজকে কিন্তু স্যার হ্যানিম্যান দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ট্রু ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে সিউডো ক্রনিক ডিজিজ। এই যে আপনি যেটা বলেন যে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবায়োম, যে কথাগুলো বলেন, ফুডের যে রোলগুলো আছে, আমাদের লাইফস্টাইলের যে রোলগুলো আছে, এগুলো কিন্তু ফলস বা সিউডো ক্রনিক ডিজিজ তৈরি করে। এটা কিন্তু ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্টের জন্য হয় না, এটা কোষীয় লেভেলে বা সেলুলার লেভেলে এগুলো কিন্তু এফেক্ট করে। মানে কোনো মানুষ যদি সঠিকভাবে নিউট্রিশনটা না নেয় তাহলে এটা টিস্যু লেভেলে তার ডিরেঞ্জমেন্ট তৈরি করে এবং সেটাকে টিস্যু লেভেল দিয়ে কিওর করে দেওয়া যায়। স্যার হ্যানিম্যান নিজেই বলেছেন যে যদি তুমি রিমুভ করতে না পারো মেইনটেনিং কস্টটাকে, তাহলে তুমি তাকে সুস্থ করতে পারবে না। এখানে মেইনটেনিং কস্টটাকে যদি আমরা রিমুভ করি, মানে কেউ হয়তো পুয়ার নিউট্রিশনের জন্য অসুস্থ হচ্ছে, তো তাকে আমরা যদি গুড নিউট্রিশন দিতে পারি এবং তার সঙ্গে যদি আনুষঙ্গিক আমরা দু একটা সামান্য খুব ডিপ অ্যাক্টিং পাওয়ারফুল মেডিসিন নাও দিই আমরা, তাহলেও কিন্তু সেই পেশেন্টগুলো সুস্থ হয়, কারণ তাদের ডিজিজগুলো কিন্তু সিউডো ক্রনিক ডিজিজ, নট ট্রু ক্রনিক ডিজিজ। ট্রু ক্রনিক ডিজিজ সেইগুলো যেগুলো একেবারে ডিরেঞ্জমেন্ট দ্য ভাইটাল ফোর্সের কারণে হচ্ছে, যেটাকে উনি মায়াজম বলেছেন। এই মায়াজমেটিক ডিজিজগুলো হচ্ছে ট্রু ক্রনিক ডিজিজ। এখন ভাইটাল ফোর্সের ডিরেঞ্জমেন্ট থেকে শুরু করে যখন ডিরেঞ্জমেন্টটা শুরু হয়, সেখান থেকে সেলুলার প্লেন পর্যন্ত যে চেঞ্জটা আসে, এগুলোর অনেকগুলো স্তর আছে। এই চেঞ্জের অনেকগুলো স্তর আছে, বিভিন্ন স্তরে। আমরা যে বলি সিমিলিমাম মেডিসিন আর সিমিলার মেডিসিন, সিমিলিমাম সেই মেডিসিনটা যে মেডিসিনটা ভাইটাল ফোর্সের প্লেনে কাজ করে, আর সিমিলার মেডিসিন সেইগুলো যেগুলো ভাইটাল ফোর্সের প্লেন থেকে কাজ করে না, আরও নিচের যে কোনো স্তর থেকে কাজ করে। আমরা বেলোডোনা দিলাম, সেটা নিচের স্তর থেকে কাজ করলো, একেবারে সিমিলিমামে কাজ করে না, ভাইটাল ফোর্সের ওই প্লেনে গিয়ে কাজ করে না যেখান থেকে ডিজিজটা অরিজিন করে। এখন কথা হচ্ছে যে যদি আমরা দেখি যে, আমি আমার অভিজ্ঞতা থেকেও বলছি যে কোনো ডিজিজ একেবারে সেলুলার প্লেনে চলে এসছে, সেখানে ম্যাসিভ ডিস্ট্রাকশন করছে, মানে টিস্যু চেঞ্জ করে দিয়েছে। কারণ আমি অনেকগুলো অস্টিওআর্থাইটিসের কেস দেখেছি যেখানে মানে ভীষণভাবে একদম ড্যামেজ হয়ে গেছে, নি ড্যামেজ হয়ে গেছে, জয়েন্টগুলো ড্যামেজ হয়ে গেছে ভীষণভাবে। আমি দেখেছি সেখানে একটা যেগুলো ট্রু মেডিসিন, যেগুলো আমরা মানে অ্যান্টিমায়াজমেটিক ড্রাগ, যেগুলো সেই ধরনের কোনো একটা ড্রাগ দেওয়ার সাথে সাথে টিস্যু প্লেনে যখন আমি তাকে মেডিসিনটা প্রয়োগ করছি, মানে টিস্যু প্লেনে তাকে সাপোজ ধরুন তাকে ফেরাম ফস বা ক্যালকেরিয়া ফস বা ম্যাকফস, তার যেটা মনে হচ্ছে আসছে সেটা দিচ্ছি, তাতে কিন্তু খুব মার্ভেলাস রেজাল্ট হয়। মানে খুব দ্রুত তার যে ড্যামেজগুলো হয়, যেহেতু টিস্যু প্লেনে ড্যামেজ, টিস্যু প্লেনেই মেডিসিন প্রয়োগ করলে, বা আমি এটাও দেখেছি, আমি নিউট্রিশন নিয়ে বহুদিন কাজ করেছি, প্রায় 12 বছর স্টাডি করেছি নিউট্রিশনের উপরে, এবং সেটা নিয়ে আমি কাজ করেছি। আমি দেখেছি যে নিউট্রিশনও ঠিক সেম এফেক্ট করে। যদি সেলুলার নিউট্রিশন বলতে যেটা খুব সারা বিশ্বে একটা সাড়া ফেলেছে, সেলুলার নিউট্রিশন, যদি আমরা সেলুলার নিউট্রিশন প্রয়োগ করি তাহলে মানে অত্যাশ্চর্য কাজ হয়। আমি দেখেছি যে পেশেন্ট একেবারে বেড রিডেন, তাকে হয়তো আমি সেলুলার মেডিসিন, সেলুলার নিউট্রিশন হিসাবে মাল্টিভিটামিন বা ওই জাতীয় কিছু প্রয়োগ করেছি, তাই কিন্তু মার্ভেলাস রেজাল্ট হয় খুব দ্রুত। তারা, আপনি যেটা বলেছেন, আপনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে আমরা তো খাবার খাচ্ছি, ভিটামিন নিতে পারি আমরা। তো আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা ভাইটাল প্লেনেও যেমন মেডিসিনটা দেবো, একটা আমরা অ্যান্টিমায়াজমেটিক ড্রাগকে আমরা প্রয়োগ করব, ঠিক সাথে সাথে যদি সেলুলার প্লেনে খুব বড় ড্যামেজ হয়, ক্যান্সারের মতন রোগে বা যেখানে ডিজেনারেশন হচ্ছে, বিরাট আলসার হয়ে গেছে, সেখানে যদি আমরা নিচে নেমে এসে আমরা এই জাতীয়, আর
আর একটা কথা যেটা হচ্ছে বায়োকেমিক যেটা বলা হচ্ছে ওর কিন্তু আর একটা নাম আছে, টিস্যু রেমেডিজ। বলে দিচ্ছে যে টিস্যু লেভেলে ডিস্ট্রাকশন হলে আমরা যদি ওটাকে প্রয়োগ করি, আমরা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে একটা জিনিসকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। এটা একজন ডাক্তারের চেম্বারে হওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ তার নাম যশ বলে তবে তো তার কাছে পেশেন্ট আসবে, নাহলে তা আসবে না। এইটুকুই স্যার, ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। আপনি চমৎকার ভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আপনি যখন হ্যান্ড রেজ করছিলেন আমি আশায় ছিলাম আপনাকে একটু পরে দিচ্ছি এই কারণে যে বিতর্কগুলোর একটা অবসান আপনি পারফেক্টলি দিবেন, এবং আমার মনে বিশ্বাস যে আমাদের স্টুডেন্টরাও উপলব্ধি করছে যে আমাদের বিদ্যুৎ স্যার যথেষ্ট পারফেক্টলি বিষয়টা বলার চেষ্টা করছে। আসলে আমরা আমাদের একটা ধারণা, যেটা আমাদের যারা রিলাভিতে ছিলাম একসময় স্যার যেটা বলতেন, আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাস, যে জেনেটিক্সে জেনেটিক্সে আমাদের ওষুধটা জেনেটিক্স লেভেলে কাজ করে, যেটাই হয়তো কালাম দেওয়ান সেই আইডিয়া থেকেই কথাটা বলছেন। আসলে বিষয়টা হচ্ছে কি যে জেনেটিক্স এর ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিতেন এই কারণে একসময় জেনেটিক্স এর সেন্ট্রাল ডগমা তত্ত্ব ছিল, বা সেন্ট্রাল ডগমা তত্ত্ব যখন ছিল তখন বলা হতো যে জেনেটিক্স এ সব, কিন্তু এখন সেই তত্ত্বের আরো উৎকর্ষ সাধন হয়েছে এবং এখন দেখা গেছে না জেনেটিক্স সব না, আরো অনেক ফাংশন আছে, বহু রকম ফাংশন আছে, মানুষ সুস্থ থাকার জন্য বহু রকম ফাংশন আছে। কিন্তু সমস্ত ফাংশনের মূলে এক জায়গায়, যে জায়গায় হ্যানিম্যান স্যার পৌঁছেছেন, যেটা এখনো অন্যরা সেইভাবে পৌঁছাতে পারতেছেন না, এরকম একটা অবস্থা ছিল। সেইটা আমাদের হ্যানিম্যান স্যার যে সময় বলছিলেন যে ভাইটাল ফোর্স, সেই বিষয়টাকে কিন্তু এখন মডার্ন সায়েন্স বলতেছেন ভাইটাল ফোর্স শব্দ দিয়ে না, সেটা হচ্ছে বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমাদের পৃথিবী, সৌরজগৎ বা মানব জগৎ, সমস্ত কিছু এগুলো তো একটা জগৎ, এক একটা জগতের যে শক্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সেই শক্তির নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর মানুষের যে ভিতরের যে শৃঙ্খলাগুলো রক্ষণাবেক্ষণ করে সেটাকে মডার্ন সায়েন্স নাম দিয়েছে বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমাদের জর্জ ভিতলকার স্যার বলছেন যে হ্যানিম্যান স্যার যাকে ভাইটাল ফোর্স বলছিলেন, এই মডার্ন সায়েন্স যাকে বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলছে, এটা সেম জিনিস, একই জিনিস, ঠিক আছে। আর বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি? এটা একটা শক্তি, এবং এই শক্তিটা কিন্তু ফ্রিকোয়েন্সি মেনটেন করে চলে। এটা আলোর গতি না যে একরকম একটা মানে সরল রেখা চলতেছে, এই শক্তিটা এই ফ্রিকোয়েন্সি মেনটেন করে চলে, মানে একটা ঢেউয়ের মতো চলে। সাগরে নদীতে যেমন ঢেউ হয় ওরকম একটা ঢেউয়ের মতো চলে। আপনারা যখন ইসিজি এক্সরে ইসিজি করেন না, ইসিজি করলে দেখবেন যে ওই রিপোর্টে এরকম ঢেউ 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 দেখে। আপনারা ওরকম যদি আরো এরকম কিছু কিছু ম্যাগনেটিক টেস্ট আছে, সেই টেস্ট করলে দেখবেন যে ওইভাবে ইলেকট্রোম্যাগনেটিক যতগুলো টেস্ট আছে সেগুলো এখন দেখবেন ঢেউ ঢেউ আসে। তার মানে এটা ঢেউ, একটা ফ্রিকোয়েন্সি দিয়ে এটা চলে। এখন এই ফ্রিকোয়েন্সির ভিতরে আপনার বেশ কিছু মানে উপাদান থাকে, যে উপাদানগুলা দিয়ে এই ফ্রিকোয়েন্সিটা আসে। একটা হচ্ছে যে ইনঅর্গানিক উপাদান, আর একটা হচ্ছে আপনার অর্গানিক উপাদান। এখন ইনঅর্গানিক আর অর্গানিক উপাদানগুলো কোথা থেকে যায়? আমাদের খাদ্য থেকে যায়। আমাদের খাদ্য থেকেই অর্গানিক আর ইনঅর্গানিক উপাদান যায়। এইখানে যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ওই শক্তির জন্য যে এলিমেন্ট গুলো দরকার, মানে বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যে দরকার, যেটাকে আমরা বলছি ভাইটাল ফোর্স, সে ভাইটাল ফোর্সের যেটা দরকার সেটা কিন্তু তখন পায় না, সে সেইভাবে শক্তি হিসেবে পায় না। আচ্ছা, আবার আরেকটা জায়গা থেকে আসে, সেটা কি? আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের জিনোম। আমাদের জিনোমে যখন আমাদের এটা এই শক্তির জন্য ওরা কি করে? প্রোটিন দেয়। প্রোটিনটা কি করে? প্রোটিন আলটিমেটলি ওই বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা শক্তির উপাদান হিসেবে সেখানে আসে। সেই প্রোটিনটা সে কি দিবে না দিবে এটা কিন্তু ওই আপনার আমাদের যে প্রোটিন কোডিং এনকোডিং জিন, যেটা আমাদের এক্সোমের মধ্যে থাকে, এই এক্সোমের মধ্যে এনকোডিং জিনের বার্তা অনুযায়ী কিন্তু সে প্রোটিনটা তৈরি হয়। এখন সেন্ট্রাল ডগমা একসময় বলা হতো যে ওই বার্তা যা দেয় সেটাই সবকিছু হয়, কিন্তু পরবর্তীতে যখন এপিজিনোম আবিষ্কার হলো তখন বলতেছে না, ওই বার্তা যেটা দেয় সেইটা আদৌ সেই মতে হবে কি হবে না, এইটা নির্ভর করে কিন্তু এপিজিনোমের উপরে। এপিজিনোম ওকে কিভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতেছে, এপিজিনোম যেভাবে ইনফ্লুয়েন্স তৈরি করবে সেই ইনফ্লুয়েন্সের কারণে ওই জিন যে বার্তা দিল ওই বার্তাটা প্রকাশ হতেও পারে অথবা নাও হতে পারে। বার্তাটা প্রকাশ হবে কি হবে না এইটা নির্ভর করে হচ্ছে যে আপনার ওই এপিজিনোম।
এপিজিনোমের সেখানে কি করে সেটা হচ্ছে মিথাইলেশনের একটা ঘটনা আছে, অ্যাসিটাইলেশন আর মিথাইলেশন, এই দুইটা শব্দ আছে হিস্টোন মেকানিজমের ক্ষেত্রে। এই মিথাইলেশনের ক্ষেত্রে যেটা ক্ষেত্রে যে কি হয়, হিস্টোন মেকানিজমের ক্ষেত্রে দুইটা আপনার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয়। একটা হচ্ছে যে আপনার লাইসিন আর একটা হচ্ছে যে আপনার আর্জিনিন। এই লাইসিন আর আর্জিনিন এটা কিন্তু মানব দেহ নিজে নিজে তৈরি করতে পারে না। এটা কিন্তু ওই আমরা যে ফুড খাই, যে খাদ্য খাই, যে যাই খাই, সেইখান থেকে কিন্তু আপনার শক্তিকৃত বা বিভিন্ন রকম সিনথেসাইজ হতে হতে ওইখানে কিন্তু লাইসিন এবং আপনার আর্জিনিন উপাদানটা যেতে হবে, তারপরে সেটা কিন্তু মিথাইলেশন প্রক্রিয়া এসে ভূমিকা রাখতে হবে। কিন্তু আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন সেখানে যদি আপনার লাইসিন এবং আর্জিনিন অ্যামিনো অ্যাসিড তৈরি করার হতে পারে এরকম যদি খাদ্য খাবার আপনি না খান, তখন কিন্তু আপনি আপনার ওইখানে ওই মিথাইলেশন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হবে। তখন কিন্তু আপনার হার্মফুল জিনের যে প্রোটিন দিচ্ছে সেগুলো অনায়াসে চলে আসতে পারে, অথবা উল্টা পাল্টা কাণ্ড ঘটতে পারে। উল্টা পাল্টা কাণ্ড ঘটলে কি হচ্ছে যে আপনার ওই বেনিফিশিয়াল জিনের যে প্রোটিন সেইটা হচ্ছে না, হার্মফুল জিনেরটা বেশি হচ্ছে, এরকম হয়ে যেতে পারে। সেইখানেও কিন্তু আপনার এক্সোমকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে এপিজিনোম। আবার এপিজিনোমের ক্ষেত্রে কিন্তু আবার গুরুত্বপূর্ণ যে আর্জিনিন এবং লাইসিনিন দরকার হচ্ছে, সেইটাও কিন্তু আপনার আমাদের খাদ্যের মধ্যে যাচ্ছে। আপনি খাদ্য খাচ্ছেন, আপনার মেটাবলিক সিস্টেমটা ঠিক নাই। মেটাবলিক যখন সিস্টেমটা ঠিক নাই তাহলে সিনথেসিস হবে না। তাহলে মেটাবলিক সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে কে? সে আছে আমাদের মাইক্রোবায়োম। মাইক্রোবায়োমের ক্ষেত্রে যদি আপনার জটিলতা থাকে তখন কিন্তু আমাদের আপনার ওই যে যাই খান না কেন তার উপযুক্ত ভাবে সিনথেসাইজ হবে না। তাহলে মাইক্রোবায়োম এখানে একটা ফ্যাক্টর। পাশাপাশি আপনি কিন্তু ওই যে মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে আপনার লিভারে বা আপনার প্যানক্রিয়াসে বা এই সিস্টেম রিলেটেড যে অর্গান গুলো আছে সেখানে ধরেন আপনার জটিলতা হয়ে গেছে, তখন তো কিন্তু ডিসফাংশনিং দেখা দেবে, সেটাও কিন্তু আপনার অসুস্থতার কারণ হবে। তখন কিন্তু আপনার অর্গানের দিকে নজর দিতে হবে, না দিলে কিন্তু আপনি এই জায়গায় আসতে পারবেন না। ওই অর্গানের কিভাবে শক্তি বাড়াতে হবে সেই চিন্তাটাও কিন্তু আপনাকে করতে হবে। সর্বোপরি আমরা জানি আমাদের কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া বলে একটা অর্গানেল থাকে। এই মাইটোকন্ড্রিয়া যে অর্গানেল, এই মাইটোকন্ড্রিয়া অর্গানেল কিন্তু আমাদের স্পার্মের সাথে থাকে না, আমাদের এটা কিন্তু মায়ের ওভাম থেকে আসে। মার থেকে কিন্তু এই মাইটোকন্ড্রিয়াটা আসে। যখন ওভাম থেকে আসার সময় তখন ওই মাইটোকন্ড্রিয়ার ভিতরেও কিন্তু আপনার ডিএনএ আছে। আমাদের নিউক্লিয়াসে যেমন ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ারও কিন্তু একটা স্পেসিফিক নিউক্লিয়াস আছে এবং সেখানে আপনার ডিএনএ আছে। এই যখন হচ্ছে আপনার আমাদের স্পার্ম এবং ওভাম মিলে যখন জাইগোট গঠন হয় তখন কিন্তু এর ভিতরে ডিএনএ ডুপ্লিকেশন হয়। এই ডুপ্লিকেশনের সময় কিন্তু আপনার মিউটেশন হয়, মানে পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল মিউটেশন। আবার আমাদের এইটা যখন ওই যে আপনার জার্ম সেলেও ঘটনাটা ঘটতে পারে, আবার পাশাপাশি সোমাটিক সেলেও ঘটে। সেটা হচ্ছে যে জার্ম সেল যখন জাইগোট হওয়ার পরে মায়োসিস প্রক্রিয়ায় যে বিভাজন, কোষ বিভাজন, এই বিভাজন গ্রহণ শেষে যখন মাইটোসিস প্রক্রিয়া শুরু হয় তখন আলটিমেটলি কিন্তু আমাদের সোমাটিক সেলে ওই একই ঘটনা ঘটতে থাকে, মিউটেশন ঘটতে থাকে। এখন আপনার যদি আধুনিক বিজ্ঞানীরা বলতেছে মাইটোকন্ড্রিয়াল মিউটেশন যদি আপনার 20% যদি হয়, মানে যদি আপনার খারাপ পরিবর্তন থাকে, মিউটেশনটা যদি খারাপ মিউটেশনটা থাকে, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি মোটামুটি সিক কিন্তু চলছেন, অ্যাপারেন্টলি হেলদি। কিন্তু যদি 50% হয়ে যায় তখন তারা বলা হচ্ছে যে না, সে কিন্তু আস্তে আস্তে মানে খারাপের দিকে যাবে, মোটামুটি দুর্বলের দিকে যাবে। আর 80% যদি আপনার মিউটেশন হয়ে যায় তাহলে আলটিমেটলি সে বড় রকমের কিন্তু সিক। তার মানে তার দুর্বলতা যাবে না, দুর্বলতা যাবে না, কোনোদিনই যাবে না। আপনি যাই করেন না কেন আপনার ওই দুর্বলতা যাবে না। আপনার সেই আপনি আমাদের যে রিয়েলোপ্যাথিক মেডিসিন, যত রকম মেডিসিনই আপনি তারা খাওয়ান না কেন, তার ওই দুর্বলতা যাবে না। কেন যাবে না? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় মানে সেলুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে সেলের ভিতরে বলা হয় যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, মানে শক্তির উৎস। সে শক্তির উৎসই নষ্ট হয়ে গেছে, তাহলে শক্তিটা দেবে কোথা থেকে? শক্তিটা তখন দিতে পারে না। তখন মাইটোকন্ড্রিয়ালের এই ব্যাপারে কি পরিবর্তন করা যায় বা এটা কিভাবে রিকভারি করা যায়, মডার্ন সায়েন্স 2 হাত তুলে দিচ্ছে। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিক তাদের যেটা সাজেশন, তারা হচ্ছে যে রেড লাইট থেরাপি, একটা থেরাপির কথা বলেন যে রেড লাইট থেরাপি দিয়ে অনেক সময় আমাদের মাইটোকন্ড্রিয়াল এই মিউটেশনের ক্ষেত্রে আমরা
মানে এক্সট্রা মানে শক্তি তো ওখানে তৈরি করার কথা ছিল, আপনি এক্সটার্নালি ইম্পোজ করবেন, আপনি ওই শক্তিকে তার ভিতরে প্রবেশ করাবেন, সেই রেড লাইট থেরাপি দিয়ে আপনি প্রবেশ করাবেন, করায় আপনি আপনার শরীরটাকে চাঙ্গা রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ওই যে মাইটোকন্ড্রিয়া যেহেতু খারাপ, মানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার পায়ে গ্যাংগ্রিন হয়েছিল বা আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন, অ্যাক্সিডেন্ট করার পরে আপনার পায়ের মানে হাঁটুর থেকে আপনার কেটে ফেলাই দিতে হয়েছে, তাহলে তো আপনার পা নাই, কিন্তু এখন আপনার একটা বিকল্প পা তৈরি করে দেওয়া হলো, যে বিকল্প পাটা পরে আপনি হাঁটছেন। এই বিকল্প পা দিয়ে হাঁটছেন মানে এই না যে আপনার আসল পা আছে, ওটা বিকল্প পা। তখন মাইটোকন্ড্রিয়া যেহেতু 80% হচ্ছে যে আপনার যখন মিউটেশন হয়ে যায় বা তার থেকে বেশি যখন মিউটেশন হয়ে যায়, তখন বলা হয় যে ওটা বিকল্প, ওটা কাজ হচ্ছে না, তাহলে তখন আপনার বিকল্প কায়দায় আপনাকে তখন মেডিকেশনের প্রয়োজন হয় বা মেডিকেশনের থেরাপিউটিক সিস্টেমের প্রয়োজন হয়। এবং সেই ক্ষেত্রে তারা বলছে এমন কিছু মেডিসিন আপনি তাকে প্রয়োগ করেন যেটা তার শক্তির আধার হবে, মানে টনিক হিসেবে কাজ করবে। এই টনিক হিসেবে কাজ করার জন্য তখন যে টনিক মানে কি, মানে ওই যে শক্তি বাড়ানো ওষুধ, তা সেই ওষুধ হিসেবে কাজ করবে। এখন অ্যালোপ্যাথিতে শক্তি বাড়ানো যে ওষুধ আছে তারা দেয়, কিন্তু আপনি যখন হোমিওপ্যাথ তখন আপনাকেও খুঁজতে হবে যে আপনার কোন মেডিসিনের ভিতরে শক্তি বৃদ্ধি ঘটাতে পারে, তখন সেই মেডিসিন গুলো আপনাকে প্রয়োগ করতে হবে। তারপরে ধরেন সামগ্রিক সবই করলেন, সবই কিছু করলেন, আর একটা জায়গা ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা কি? সেটা হচ্ছে আমাদের সেলের মধ্যে এবং সেলের বাইরে অনেক রকম ফ্লুইড আছে। এই ফ্লুইড গুলো কিন্তু তৈরি হয় কিন্তু অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে, মানে এলিমেন্ট দিয়ে। সেই ক্ষেত্রেও যদি আমাদের যে জৈব যৌগগুলো রয়েছে, সেই জৈব যৌগ যদি ঘাটতি হয়, তখনও কিন্তু আমাদের নানা রকম সংকট দেখা দেয় বা নানা রকম অসুস্থতা দেখা দেয়। সবকিছু মিলাই এটাকে শৃঙ্খলিত রাখে হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স, যেটা আমাদের বিদ্যুৎ স্যার বলছেন, যেগুলো হচ্ছে যে আমাদের জিনোম, আমাদের মাইক্রোবায়োম এবং আমাদের হচ্ছে যে আমাদের যে মাইটোকন্ড্রিয়াল কন্ডিশন, সেক্ষেত্রে যে আপনার সরাসরি যে সিকনেসটা নিয়ে আসে, সেই সিকনেস থেকে কিন্তু আপনার যে আমাদের প্রোটিন উৎপাদিত হওয়ার কথা বা আমাদের বায়োসিস হওয়ার কারণে যে সংকটগুলো হওয়ার কথা বা মাইটোকন্ড্রিয়াদের এনার্জি তৈরি করতে পারছেন তার জন্য যে সংকটগুলো, সেগুলো আমাদের এই ভাইটাল ফোর্সের ভিতরে প্রভাব ফেলে। উইথ আমাদের বডি যে ফ্লুইড, যেটা সেলের ভিতরে অথবা সেলের বাইরে যে ফ্লুইড গেছে, সেইখানেও যদি আপনার ইমব্যালেন্স হয়, অর্থাৎ অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের ভিতরে যদি ইমব্যালেন্স হয়, তো তারও প্রভাব কিন্তু আমাদের বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপরে পড়ে। বায়ো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরে পারা মানে কি? সেটা হচ্ছে ওই হ্যানিম্যান স্যারের ভাইটাল ফোর্সের উপরে ইফেক্ট করা, মানে ওইটাকে তখন ডিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অর্থাৎ মানে আপনার যেটাকে বলা হচ্ছে বিশৃঙ্খল হচ্ছে, মানে এই বিশৃঙ্খল ডিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তার মানে আপনার বিশৃঙ্খল হচ্ছে, ডিসঅর্ডার হচ্ছে, বিশৃঙ্খল হচ্ছে। বিশৃঙ্খলে তখন আপনার সমস্যা হয়। আমার হোমিওপ্যাথিক মেডিসিন, শক্তিকৃত মেডিসিন কি করে, সেটা যদি ওর যদি সিমিলার হয়, তাহলে ওইটাকে আপনার আবার জায়গায় নিয়ে আসে, ওই যে আমাদের স্বদেশ পদ্ধতি অনুযায়ী বা সিমিলিমাম যদি হয়, তাহলে স্বদেশ পদ্ধতি অনুপাতে ওইটাকে আবার শৃঙ্খলিত করে নিয়ে আসে, তখন আমরা আরোগ্য লাভ করি। আমাদের মধ্যে অনেকে হ্যান্ড রেজ করছেন, আমার 11টা 14 বাজে, আমি আর এখন কারো প্রশ্ন দিতে চাচ্ছি না।